আমার আশেপাশে কি কোনো নয়েজ শোনা যাচ্ছে? না ভাইয়া, আচ্ছা, যদি অডিও ইস্যু হয় তাহলে জানাবেন, আমি মাইক তখন চেঞ্জ করে ফেলবো। শিওর। ওকে, শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এস এম ফাহিম, আমার নাম ফাহিম। আহ, আমি স্ক্রিনটা শেয়ার করি, আমার স্ক্রিন শেয়ার করে এক্সপ্লেন করার চেষ্টা করব। তবে উম, আমি কোনো স্লাইড রেডি করিনি। টোটালি সরাসরি আমি যত কিছু আছে সবকিছু শেয়ার করবো। জাস্ট একটা ডকের মধ্যে আমি শর্টকাট কিছু নোট নিয়ে রেখেছি, সেটাই আমি শেয়ার করবো। জাস্ট এ মোমেন্ট প্লিজ। আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা? না ভাই, এখনো দেখা যাচ্ছে না। আমি কোন অ্যাকাউন্ট দিয়ে জয়েন দিয়েছি চেক করে নেবো। আমার স্ক্রিন শেয়ার অফ করা ছিল, এখন হচ্ছে আবার একটু ট্রাই করে দেখেন। সরি। স্ক্রিন শেয়ারটা অফ করা ছিল, এখন একটু অন করে দেখেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আরেকবার ট্রাই করি। হ্যাঁ, এবার আসছে। জি ভাই, এখন দেখা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। আর একটু লেট করার জন্য সরি, এক্সট্রিমলি সরি। আমি শুরুতে আমি গেছে এটা জাস্ট তেমন কিছু না, শর্টকাট কিছু নোট নিয়েছি। টোটালি আমি হচ্ছে মুখে সবকিছু এক্সপ্লেইন করবো যে আমি আসলে এই কাজগুলো কিভাবে করি। তো এখানে হচ্ছে ফার্স্টে যে বিষয়টা, যেহেতু এসইও ইন্ডাস্ট্রিতে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করেন তাদের এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম, তাদের মেথড এক এক রকম। তো আমি এখানে যা শেয়ার করব তা হচ্ছে পার্সোনালি আমার এক্সপিরিয়েন্স। এর বাহিরে অনেক পদ্ধতি অবশ্যই রয়েছে, এবং যেহেতু আমি কোনো ধরনের প্রিপারেশন ছাড়া ডিরেক্টলি আমি সবকিছু শেয়ার করব, এবং আমার যেহেতু কোনো কিছু এখানে সেল করার বা আপসেল করার কোনো কিছু নেই, তাই হচ্ছে আমি আমার পুরো র ইনফরমেশনটাই দিব। এবং এই জন্য আমি বলে রাখতে চাচ্ছি আগে থেকে যে এখানে আমি যা কিছু শেয়ার করব এটা যেন পরবর্তীতে কেউ আমার প্রতি ডিফেমেশন হিসেবে যদি ইউজ করতে চায়, সেটার জন্য আমি কোনো পারমিশন দিচ্ছি না। তো টোটালি এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। সবাই যেন নিজের মতো কপি করতে পারেন, কপি পেস্ট যে যার মতো করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যা কিছু শেয়ার করবো এটা আসলে মূলত কাদের জন্য, এটা
পুরো প্রসেসটা এসইও ইন্ডাস্ট্রির জন্যই মূলত। তবে যারা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেখানে কিনা এসইও মতো ইস্যু রয়েছে, যেমন হচ্ছে লং টার্ম বড় প্রজেক্ট নিয়ে কাজ করতে হয়, 3 মাস 6 মাস 12 মাসের কন্ট্রাক্ট নিয়ে কাজ করতে হয়, হাই ভ্যালু কাজ যেগুলো, এবং যেগুলোতে হচ্ছে যে ট্রাস্ট জেনারেশন নিয়ে একটা বিশাল হ্যাসেল সবাইকে ফেস করতে হয়, ওই টাইপের সকল ধরনের জন্য এই প্রসেসটা কাজ করবে। তো এখন কথা হচ্ছে যে আমি আসলে কে? আমি আহ, নিজে আসলে এসইও ইন্ডাস্ট্রির সাথে তেমন একটা কানেক্টেড না। আমি একটু নিজে একা একা থাকতেই পছন্দ করি। তাছাড়া এরপরও আমার অনেকের সাথে পরিচয় রয়েছে। আমি হচ্ছে আমার এসইও জার্নির কথা শর্টকাট করবো, তার আগে হচ্ছে বলি যে এসইও ইন্ডাস্ট্রিতে আসার আমার শুরু হয়েছে আমি যখন ভার্সিটিতে ভর্তি হই। আমি হচ্ছে রুয়েট থেকে গ্রাজুয়েশন করি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ। 2018 সালে আমার ক্লাস সেশন শুরু হয়, এবং আমি সেই সময় থেকে এসইও রিলেটেড কাজ করি। তো আমার জার্নিটা মূলত কখনো এসইও ইন্ডাস্ট্রিতে ঢোকা নিয়ে ছিল না, এটা ছিল মূলত যখন একদম ভার্সিটি শুরুর দিকে, তখন আমি পাইথন নিয়ে লেখালেখি করতাম। পাইথন, তারপর লিনাক্স, এবং হচ্ছে যে মেশিন লার্নিং। তখনও চ্যাট জিপিটি বা এই টাইপের কিছু ছিল না ওই সময়, মেশিন লার্নিং বেসিক জিনিসপাতি ছিল। ওগুলো নিয়ে আমি যখন শিখতাম, তখন হচ্ছে যে আমার হচ্ছে এটা একটা টেন্ডেন্সি ছিল, এক কাজ করি যে আমি যা শিখছি তা লিখে লিখে শিখি। তাহলে হবে কি যে কোনো একটা টপিক নিয়ে যখন আমি লিখবো, আমার এটা আসলে একদম রুট লেভেলে সবকিছু শেখা হয়ে যাবে। এখান থেকে আমি মূলত সবকিছু লিখা শুরু করি। আমার একটা ওয়েবসাইট ছিল, নাম মেশিন লার্নিং উইকি। তো এইখানে আমি যখন ফার্স্টে কন্টেন্ট দেওয়া শুরু করি, আমার একটা মানে বেশ কিছু 30 40 50টা কন্টেন্ট দেওয়ার পরে তারপর হচ্ছে যে মাথায় একটা চিন্তা আসে যে সবার কন্টেন্ট গুগলে সার্চ করলে আসে, আমারটা কেন আসে না। তো ওখান থেকে মূলত আমার হচ্ছে এসইও রিলেটেড ফার্স্ট নলেজটা গেইন হয়। এবং আমি যা যা করতাম, আমি সোশ্যাল মিডিয়াতে তখন বেশ অ্যাক্টিভ ছিলাম। দেখা যেত করোনার মধ্যে যেরকম সবাই কোর্সেরা উডেমি কোর্স করে করে শেয়ার দিত, আমি হচ্ছে তারও আগে থেকে একই কাজ করতাম। তো যার কারণে এইখানে আমি যা যা কাজ করতাম সবকিছু লিখার মাধ্যমে অনলাইনে শেয়ার করতাম। ওখান থেকে হচ্ছে আমাকে একজন রেফার করে, একজন কানাডিয়ান একজন ক্লায়েন্টের প্রজেক্টে রেফার করে যে তার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা অনেক স্লো, এসইও জন্য খুব ভালো না, তার ওয়েবসাইটটা রিবিল্ড করে দিতে হবে, এরকম কিছু আমি করবো কিনা। তো এটা ছিল আমার ফার্স্ট রেফারাল। এবং আমি তখন ইন্ডাস্ট্রিতে ঢুকিনি, কোনো ধরনের কাজ করিনি, জাস্ট ইন্ডাস্ট্রি ঢোকার আমি কোনো ধরনের ফ্রিল্যান্স কাজ কিচ্ছু করিনি। তো ফার্স্ট টাইম এই কাজটা করি, কাজটা আমি যখন শেয়ার করি অনলাইনে, শেয়ার করার পরে ওই কাজটা দেখে হচ্ছে আরো অনেকে ইন্টারেস্টেড হয়। এবং তখন হচ্ছে ফেসবুক গ্রুপ গুলোতে আমি বেশ মানুষকে হেল্প করার চেষ্টা করতাম, টোটালি মানুষের যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করার চেষ্টা করতাম। ওখান থেকে মূলত হচ্ছে আমার বিভিন্ন লিড জেনারেশনটা হয়ে যেত। তো যেহেতু এডুকেশন প্লাস হচ্ছে আমার এই কাজ দুটো একসাথে চালাতাম, এই জন্য আসলে ওই যে জিনিসটা আমার কাজ করতো ফার্স্টে, সেটা হচ্ছে যে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমার ক্লায়েন্ট চলে আসতো। আমি এই জিনিসটাই কন্টিনিউ করতে যাচ্ছিলাম, করতে করতে কখনো স্কেল করার চিন্তাটা আসে নাই মাথায়। এবং যখন হচ্ছে যে 2023-এর দিকে, 23-এর শেষের দিকে, 24-এর দিকে আমার হচ্ছে ফাইনাল ইয়ারে আসার পর আমি আরো এই জিনিসটা একদমই অ্যাভয়েড করি যে আমার এর মাঝখানে এই স্লো প্রসেসের মাধ্যমে আমি হচ্ছে বেশ কয়েকটা বড় বড় ক্লায়েন্ট ল্যান্ড করে ফেলি। তার মধ্যে নোটেবল একটা হচ্ছে যে ডিডার্ট কর্পোরেশন, ওরা একটা মাল্টি ন্যাশনাল জায়ান্ট বলা যায়, ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এই সেক্টরটা কাজ করে, যার কারণে বড় ক্লায়েন্ট, ভালো একটা স্যালারি পেতাম। এবং আমার ফাইনাল ইয়ারের পড়াশোনা ছিল, এই জন্য কখনো মানে একটা কমফোর্টেবল প্লেসে চলে আসে যে আমার একটা পদ্ধতি কাজ করতেছে, একটা ফিক্সড একটা কাজ চলে আসে, আমার তো এখন আগানোর প্রয়োজন নেই। তো এটা করতে করতে আমি যখন হচ্ছে আমার গ্রাজুয়েশনের শেষে এসে আমার স্কেল করার চেষ্টা করি, তখন এসে দেখি যে আমি যে পদ্ধতিটা ইউজ করতাম আগে, যে কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে আমার হচ্ছে ক্লায়েন্ট জেনারেশনটা, এই জিনিসটা এখন সবাই করতেছে, যার কারণে আমার এই জিনিসটা কাজ করা টোটালি বন্ধ হয়ে যায়। তো তারপরে হচ্ছে আমি চেষ্টা করি যে
নতুন কিভাবে এবার নতুন একটা পদ্ধতি কিভাবে ল্যান্ড করা যায়, কিভাবে আমি আসলে আরো বেশি ক্লায়েন্ট আনতে পারি, তখন হচ্ছে আম, অনেক কিছু শেখার চেষ্টা করি, বাট কোনো কিছুই কাজ করতেছিল না। এমনকি লাস্ট জানুয়ারি যদি কথা বলি, লাস্ট জানুয়ারিতে আমার মানে ফাইন্যান্সিয়াল অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। এই কারণ হচ্ছে যে আমি বিভিন্ন জিনিস শেখার জন্য আমি মানে ক্রেজি মানি স্পেন্ড করি। আমার অ্যাডস এর পিছনে অনেক কিছু টাকা স্পেন্ড করি। আমি অ্যামাজনে এফবিএ করতে যে একসাথে অনেক কিছু করতে যে আলটিমেটলি সবকিছুতে লস খেয়ে যাই। আর হচ্ছে ক্লায়েন্ট জেনারেশন এদিকে হচ্ছে না, কি একটা ঝামেলা। আমি আমাদের এসি ইন্ডাস্ট্রিতে তখন হচ্ছে মোটামুটি একটু কানেক্ট হওয়ার চেষ্টা করি যে বাকিরা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছেন। এই সময় হচ্ছে আমার সুমন ভাইয়ের সাথেও পরিচয় হয়। ওনার এজেন্সি বিল্ডিং মাস্টার ক্লাসে আমি ছিলাম, কিছুদিন ছিলাম, মাঝখানে আমি ওখান থেকে বের হয়ে যাই। আলটিমেটলি আমি হচ্ছে কোন দিক থেকে কোনো সলিউশন পাচ্ছিলাম না। তো এরপরে সবকিছু যখন আমি রিসার্চ করি এবং সবকিছু যখন আমি ইমপ্লিমেন্ট করতে থাকি, কিছু কিছু জিনিস কাজ করে, কিছু জিনিস কাজ করে না। তো ওই বেসিসে আলটিমেটলি কোন জিনিসটা আমার কাজ করে এবং স্টিল খুব ভালোভাবে কাজ করতেছে, আমি হচ্ছে সেই জিনিসটাই আজকে মূলত শেয়ার করবো। তো এইখানে আমি যেটা বলতে চাই ফার্স্টে, যে এসইও ইন্ডাস্ট্রিতে আসলে সমস্যাটা কোথায়। সমস্যাটা আমি যদি এখন অন্য একটা ইন্ডাস্ট্রির কথা বলি, যেমন ভিডিও এডিটিং এজেন্সি বা এই রিলেটেড যে কাজটা, এই ইন্ডাস্ট্রিটা বর্তমানে ট্রেন্ডিং এ আছে। এবং এই ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া, আমি যদি বলি $2000 পার মান্থ, এটা যদি আপনার টার্গেট থেকে থাকে, আপনি কমফোর্টেবলি কাজ পাবেন, খুব সহজে কাজ পাবেন। এটা আসলে অতটা টাফ হয় না। কারণ কি? কারণ ওরা ইন্ডিভিজুয়ালি একটা টাস্ক দিবে, টাস্ক আপনি করবেন, সাবমিট করবেন, ফলাফল সরাসরি হাতে দেখা যাচ্ছে। আপনি প্রতিদিন 2 থেকে 3টা করে সাবমিশন করতেছেন। তার মানে এখানে হচ্ছে ফিক্সড কাজ, ফিক্সড স্যালারি। ওদের আসলে ট্রাস্টের কোনো ইস্যু নাই। আপনি কোথায় থাকতেছেন, বাংলাদেশে না কোন দেশে, এটা এটা ডাজন্ট ম্যাটার। আপনাকে একটা ফিক্সড স্যালারি দিবে, আপনি হচ্ছে কাজ করবেন, কাজ পাবেন। আপনি মাঝখানে হুট করে কাজে কোনো একটা ঝামেলা করবেন, আপনি ফায়ার। ঠিক আছে, তো এই জন্য কোনো সমস্যা হয় না। এসইও ইন্ডাস্ট্রি এই সিমিলার বেনিফিটটা পাওয়া যায় যখন কিনা আমরা $500 থেকে $1000 এই রেঞ্জে যখন আমরা কাজ করব, তখন হচ্ছে এই বেনিফিটটা পাওয়া যায়। বাট যখনই হচ্ছে আমরা $1000 পার মান্থের উপরে চলে যাব, তখনই হচ্ছে আমাদের বেশ কয়েকটা সমস্যা হয়। কেমন সমস্যা? যে প্রথম কথা হচ্ছে যে এসইও একটা সময় লাগে। মানুষ এখানে আনসার্টেন যে আচ্ছা যদি না কাজ করে। সেকেন্ড কথা হচ্ছে যে আমি এত লম্বা সময় ধরে যে কাজ আমি যে পে করবো একজন মানুষকে, এ তো অন্য একটা দেশের একটা সাউথ এশিয়ান কান্ট্রি, একে তো আমি চিনিও নাই, সে যদি আমাকে হোস্ট করে, আমি এখানে কি করব? এই একটা সমস্যা, ট্রাস্টের যে সমস্যা। এরকম বিষয় চলে আসা হচ্ছে এক্সিতে যখন আমি $1000 উপরে কাজগুলো করতে যাব। তো আমি যখন হচ্ছে এই হাই ভ্যালু ক্লায়েন্ট নিয়ে আলাদা করে খুঁজতে যাই, তখন হচ্ছে আমি রেসিজম জিনিসটা কি, এই জিনিসটা তখন হচ্ছে খুব ভালোভাবে বুঝতে পারি। তো এখানে হচ্ছে আমি লিখে রাখছি যে আমার 5 লেভেল অফ রেসিজম, এই জিনিসটা ফেস করি। ফার্স্ট রেসিজম হচ্ছে অ্যাকসেন্ট রিলেটেড সমস্যা। তো এখন আমি কি আমার অ্যাকসেন্টের দিকে ফোকাস করব, নাকি আমি হচ্ছে আমার ক্লায়েন্ট নিয়ে আমি অ্যাকুইজিশন করব? এটা একটা বিরাট একটা ঝামেলা। সেকেন্ড কথা হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি। সাউথ এশিয়ান কান্ট্রিতে কি সমস্যা? বাংলাদেশের সব দেশে যে ভিসা বন্ধ করে দিচ্ছে, এর একটা অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের একটা ইমেজ খারাপ। সেকেন্ড হচ্ছে মানুষ সাউথ এশিয়ান কান্ট্রি বলতে ইন্ডিয়া একটু বুঝে, এবং ইন্ডিয়া পুরো ওয়ার্ল্ডে হচ্ছে কিসের জন্য বিখ্যাত সবাই জানে। ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে যে এই জিনিসটা জানার আগে আমি যখন ভয়েসে কথা বলতেছি, সবাই তো দেখতেছি আমি একটা ব্রাউন মানুষ, ব্রাউনের প্রতি ট্রাস্টটা কম আসে। হোয়াইটের পর ব্ল্যাকে মোটামুটি ট্রাস্ট মোটামুটি আসলেও ব্রাউনে আরো টাফ হয়ে যায় এই ট্রাস্ট আনা। 4 নাম্বার হচ্ছে আমি একজন মুসলিম গাই উইথ বিয়ার্ড। তো মুসলিম গাই উইথ বিয়ার্ড, এটা তো অনেকে জানেন হয়তো, বা যারা কিনা ধরেন মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম, আপনারা যখন এভাবে কন্ট্যাক্ট করেন, অনেকে এরকম হয়তো বা আপনি বোঝার চেষ্টা করেন। যেমন আমি একটা কথা বলি, আমি একজন ক্লায়েন্ট হারিয়েছিলাম কারণ হচ্ছে আমার সোশ্যাল মিডিয়াতে আমি হচ্ছে ইসরায়েলের বিপক্ষে লিখেছিলাম। ইসরায়েল অথবা এলজিবিটি কিউ, দুইটার একটা, মোস্ট প্রবলি এলজিবিটি কিউ। ওইটার বিরুদ্ধে আমি লিখার কারণে আমার একজন ক্লায়েন্ট যেখানে কনভার্ট হয়েছিল, সে বলতেছিল যে তুমি এরকম, তোমার চিন্তা ভাবনা এরকম, আমি তোমার সাথে কথা বলবো না, এরকম আর কি। আমার ক্লায়েন্ট হারিয়েছিলাম। সো রেসিজম এরকম আছে। আচ্ছা, এটা হচ্ছে যে যখন আমি হাই ভ্যালু কাজ করব, তখন হচ্ছে এই সমস্যাটা একটা হচ্ছে রেসিজম। এই রেসিজম জিনিসটাকে সরাসরি অনেকে প্রকাশ করে না, বাট তাদের মাথার মধ্যে স্টিল থাকে।
আর আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপোজার রিলেটেড যে ইস্যুটা, এক্সপোজার বিষয়টা হচ্ছে যে আমরা আমরা এখন ভাবি কি যে আসলে এসইও জব নাই, হাই ভ্যালু কাজ নাই, বিষয়টা এরকম না। আপনি যদি কোনো ওয়েস্টার্ন কাউকে দেখেন যাদের কিনা মার্কেটিং এজেন্সি আছে, এসইও এজেন্সি আছে, তারা কিন্তু মিলিয়ন্স ডলার কামাচ্ছে প্রতি মাসে। তার মানে কাজ অবশ্যই অ্যাভেলেবল। সমস্যা হচ্ছে যে আমরা মানে অর্থাৎ যারা এমন অনেক মানুষ আছে যারা কিনা রেগুলার কাজ খুঁজতেছে, অর্থাৎ একজন ট্রাস্টেড এসইও গাই তারা খুঁজতেছে, তাদের সামনে আমাদের এক্সপোজারটা প্রয়োজন। বাট আমরা এখানে যে সমস্যাটা ফেস করি যে কি করি যে সোশ্যাল মিডিয়াতে আমরা ইচ্ছা মতো কন্টেন্ট দেই এবং আশা করি যে আমাদের টার্গেট অডিয়েন্স যেন দেখে ফেলে। সোশ্যাল মিডিয়াতে আবার আমরা যেটা বললাম আগে যে কমিউনিটি এনগেজমেন্ট, যেটা আমি আগে করতাম, ওটা যখন আমি কাজ করি তখন হচ্ছে আমি যে এই জিনিসটা দিয়ে আমি নিজেকে ডিফারেন্সিয়েট করার চেষ্টা করতেছি, আরো 10 জন 20 জন 30 জন একই কাজটা করতেছে। সো ডিফারেন্সিয়েশনটা আর হচ্ছে না। আর একটা কাজ অনেকে করছে হচ্ছে কোল্ড ডিএম। কোল্ড ডিএম এটা তো একটা ইস্যু হচ্ছে, ট্রাস্ট ইস্যু আসতেছে না, সব ট্রাস্টের বিষয়টা কোল্ড ডিএম আসতেছে। ইমেল মার্কেটিং জিনিসটা কাজ করে, অবশ্যই কাজ করে, কিন্তু এইটার পার্সেন্টেজ এখন এক্সট্রিম লেভেলে কমে গিয়েছে। এবং এখানে হচ্ছে যে একটা কনসেপ্ট আছে যে শো মি ইউ নো মি, এই কনসেপ্টটা দিয়ে কাজ করলে মোটামুটি কাজ করে। বাট এই কনসেপ্টটা হয় কি যে সবাইকে ইন্ডিভিজুয়ালি মেসেজ ইমেল লিখে পাঠাইতে হয়, যার কারণে এটা এক্সট্রিম লেভেলে একটা মানে টাইম কনজিউমিং কাজ। তো এটাও একটা খুব টাফ। সো এই যে ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুগুলোতে আমার মনে হয় বা আমি যে জিনিসটা দেখি যে এখানে হচ্ছে দুইটা কমন সলিউশন রয়েছে। একটা সলিউশন হচ্ছে যে আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিং করি, পার্সোনাল ব্র্যান্ডিং অনেকে আছে, লিঙ্কডইনে অনেক পার্সোনাল ব্র্যান্ডিং করে, টুইটারে পার্সোনাল ব্র্যান্ডিং করে। যেমন আমি যদি একটা কথা বলি যে এসইও ইন্ডাস্ট্রিতে লোকাল এসইও জন্য ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কে, সবাই নাম বলবে টিম। তারপর আমি যদি বলি যে সেমান্টিক এসইও, এই যে কনসেপ্টটা আসছে এখানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস কে, সবাই বলবে করে। এই যে পার্সোনাল ব্র্যান্ডিংটা এই লেভেলে পার্সোনাল, এটা এক্সট্রিম লেভেলে ভালো কাজ করে, কিন্তু সমস্যা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এ টাইমটা এক্সট্রিম লেভেলের হাই লাগে এবং খুবই ইউনিক কিছু নিয়ে আসতে হয়। আদারওয়াইজ হয় কি যে এখান থেকেও আসলে মানুষকে অ্যাট্রাক্ট করাটা খুব টাফ হয়ে যায়। আমাদের এখানে আপনারা যারা জয়েন আছেন, আপনাদের মধ্যে কেউ পার্সোনাল ব্র্যান্ডিং যদি করে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন যে আপনাদের আসলে কি ধরনের ইস্যু ফেস করেন। সো এটা একটা বিষয়। তো এখান থেকে আমি হচ্ছে যেই সলিউশনটা পাই এটা আসলে হয় যে একটা মিডলম্যান কনসেপ্ট। মিডলম্যান বিষয়টা কি, একটা ইউজার মিডলম্যান কনসেপ্ট আছে যেটা কিনা আমাদের দেশে অনেক এজেন্সি ইউজ করে। সেটা হচ্ছে যে আমি যদি ইউএস বলি, কানাডা বলি, ইউকে বলি, ওখানে একজন সেলসম্যান হিসেবে থাকে অথবা ফেস থাকে এবং সেই ফেসের আন্ডারে পুরো টিমটা বাংলাদেশ থেকে কাজ করে। ওইটা একটা বিষয়। বাট ওইখানে একটা সমস্যা হয় কি যে আমি যদি $2,000 or $3,000 একটা মান্থলি চার্জ করি কাউকে, আমাকে মিনিমাম 1/3 তাকে দিয়ে দিতে হয় বা 1/4 দিয়ে দিতে হয়। এখন এসইও তে যদি আমি লেটস সে আমার টোটাল বাজেট $20,000 যদি হয় একটা প্রজেক্টে, আমি যদি 1/4 বা 1/3 দিয়ে দিই, 1/4 দিলেও আমার হচ্ছে মাত্র 15,000 থাকতেছে। আমি নিজে প্রফিট করবো কি, আমি হচ্ছে আমার ব্যাকলিংস এর জন্য আমি পে করবো কিভাবে, আমার কন্টেন্টের জন্য হাই কোয়ালিটির রাইটার কিভাবে হায়ার করবো, এরকম অনেক ইস্যু থেকে যায় এবং নিজের মার্কেটিং কষ্ট আছে। সো এই যে বিষয়টা, এই রেফারেল ফি দিয়ে দেওয়া, এখান থেকে উঠে আসার জন্য আমি যে জিনিসটা পাই সেটা হচ্ছে যে একজন হচ্ছে হোয়াইট ম্যান আমি খুঁজি, মানে এমন একজন হোয়াইট ম্যান যে কিনা সে নিজেও একটা মার্কেটিং এজেন্সি ক্রিয়েট করার চেষ্টা করতেছে। তো এইখানে ফার্স্টে যে বিষয়টা যে একটা সবাইকে একটা বিষয়কে যে নিশ টার্গেট করতে হবে। আমি যদি বলি যে ফাহিম কোন নিশে কাজ করে, এখন যারা আমাকে রিসেন্টলি আমার সবকিছু দেখেছে তারা জানে আমি হচ্ছে ল ফার্ম টার্গেট করি শুধুমাত্র। তার মানে কি আমি শুধুমাত্র ল ফার্মে কাজ করি? বিষয়টা হচ্ছে না, আমি ল ফার্মের বাইরে অনেকের সাথে কাজ করি, কিন্তু আমি যখন নিজেকে ব্র্যান্ডিং করি তখন হচ্ছে আমি ব্র্যান্ডিং করি যে আমি ল ফার্ম নিয়ে রিলেটেড কাজ করি। এটা কারণ হচ্ছে যে আমি যখন আমার টার্গেটিংটা করি, প্রসপেক্টিংটা করি, তখন হচ্ছে আমার সবকিছু নিচ ডাউন করা খুব সহজ হয়ে যায়। এবং অ্যালেক্স হার্মজের এখানে একটা খুব ফেমাস কথা আছে, ফেমাস জানি না বাট আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগে। সেটা হচ্ছে যে রিচেস আর ইন দ্য নিচেস।
তার মানে যত আমি নিচ ডাউন করতে পারবো আমি তত বেশি মানুষকে আমি সেম কাজের জন্য চার্জ করতে পারবো, এবং হচ্ছে আমি স্কেল করতে পারবো খুব তাড়াতাড়ি। এবং অনেকে ভাবে যে আমি কত বেশি নিচ ডাউন করব, বিষয়টা হচ্ছে যত বেশি নিচ ডাউন করা পসিবল হয়। এবং সেই মার্কেটিং করবো আমি নিচ ডাউন, বাট হচ্ছে আমার যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে বুটিক হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমি যেটা বলি যে এই যে হোয়াইট মিডলম্যান যে বিষয়টা, আমি যদি টার্গেট করি পার্সোনাল ইনজুরি লয়ার, এক্সট্রিমলি কম্পিটিটিভ এই ইন্ডাস্ট্রিতে, এসিওতে ট্যাপ করা এক্সট্রিমলি কম্পিটিটিভ। কারণ হচ্ছে যে ওরা পেও করে ভালো। তো এখন আমি যদি সরাসরি আমি যদি নিজে যাই এখানে, আমার এই জিনিসটা বুঝতে পারলাম যে ল ফার্মে যে সমস্যাটা হয় কি, ওরা রেফারেলের উপর খুব বেশি ডিপেন্ড করে। রেফারেলের বাহিরে, যেমন আমি যদি বলি যে আপনি ধরেন একজন লয়ার, আপনি কাউকে রেফার করবেন এবং আমি একজন ল ফার্ম নিয়ে মার্কেটিং করি, আমি মার্কেটিং করে তার কাছে পৌঁছাবো, সে অবশ্যই রেফারেলকে অলওয়েজ প্রায়োরিটি বেশি দেবে, এবং প্রাইস যদি আপনার দ্বিগুণ হয় তারপরে সে প্রেফার করবে। সো এই জন্য হচ্ছে যে আপনি এমন কাউকে খুঁজতে হবে। এটা হচ্ছে মেইন বিষয়, এই পুরো ওয়েবিনারের মেইন বিষয়টাই, যে আপনাকে এমন কাউকে খুঁজতে হবে যে কিনা আপনার টার্গেট ইন্ডাস্ট্রিতে নিজে এক্সপেরিয়েন্সড। সে মার্কেটিং দিয়ে এক্সপিরিয়েন্স না, সে হচ্ছে, ধরেন আমি যে পার্সোনাল ইনজুরি লয়ার বলি, তাহলে হচ্ছে যে সে নিজে একজন পার্সোনাল ইনজুরি লয়ার, সে ছিল, সে নিজের বিজনেস ছিল, এখন সে কাজ করে কি, যে সে এখন মনে হচ্ছে যে না আমি আসলে এটা তার কাজ করবো না, আমি হচ্ছে ধরেন যারা রিটায়ার করে তারা হচ্ছে পরবর্তী অন্য কিছুতে চলে যায়, তখন তারা হচ্ছে কনসালটেন্ট হিসেবে কাজ করে। সো ইন্ডিভিজুয়াল কনসালটেন্ট যারা কাজ করে তারা একটা বিষয় অনেক ফেস করে, যে কন্টিনিউয়াসলি কাকে হায়ার করতে বলবো, কাকে আমি রেফার করবো, এই যে বিষয়টা। So, ওখানে যদি আপনি নিজেকে এমন ভাবে রিপ্রেজেন্ট করেন যে আমি একজন এক্সপার্ট, আপনার সাথে আমার খুব ভালো খাতির আছে, আপনি যাদেরকে রেফার করবেন সেটা কাজগুলো আমি নিয়ে নিই। তো এইটা হচ্ছে বিষয়, যে হোয়াইট মিডলম্যান যাদেরকে বলি, তারা নিজেরা একটা মার্কেটিং টিম বিল্ড করার চেষ্টা করতেছে, এবং তারা নিজেদের ইন্ডাস্ট্রিতে এক্সপেরিয়েন্স। এই জিনিসটা হচ্ছে আমাকে আমার মেইন টার্গেট থাকতে হবে। এবং এই জিনিসটা টার্গেট করার পরে হচ্ছে আমি যাবো হচ্ছে আমার এক্সপোজার যে বিষয়টা। সো এক্সপোজার বিষয়টা আমার তিনটা বিষয় এখানে কাজ করে। একটা হচ্ছে রেফারাল। রেফারাল দুইটা, একটা হচ্ছে যে যাদের সাথে আমি অলরেডি কাজ করছি তাদের মাধ্যমে রেফারাল চাওয়া। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে হোয়াইট ম্যানটাকে যার সাথে আমি হচ্ছে কন্ট্রাক্ট করছি, যে তার সাথে আমি কাজ করবো একসাথে, তার মাধ্যমে রেফারাল আনার চেষ্টা করে। এটা কিভাবে করে এটা আমি নিচে আরো লিখে রাখছি, এটা বলবো। সেকেন্ড বিষয় হচ্ছে অ্যাডস। অ্যাডস এর বিষয় আমি যেটা দেখলাম যে এসইও ইন্ডাস্ট্রিতে যারা আমরা কাজ করি, আমরা আসলে অ্যাডস দিতে পছন্দ করি না, কেন জানি। আমরা মনে করি যে আচ্ছা নিজে করি এসইও, আবার আরেকজন আমি হচ্ছে শো করবো অ্যাডস, জিনিসটা কেমন কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? তো এইটাই হচ্ছে মেইন বিষয়, যে এখানে হচ্ছে একটা গ্যাপ রয়েছে। গ্যাপটা হচ্ছে যে এই যে আম, মানে ইস্যুটা, যে আমি নিজে কেন অ্যাডস দিব, এই ইস্যুটাকে কিভাবে অ্যাড্রেস করা যায়, সেটা হচ্ছে যে অ্যাডসটা আসলে সেলস হবে না, অ্যাডসটা হচ্ছে ভ্যালু গিভিং। অর্থাৎ আমি এমন কিছু অ্যাডস দেবো যেখানে কিনা আমি মানুষকে আম, অনেকটা ভ্যালু দিয়ে দিচ্ছে। এটা আমার আইডিয়াটা কোথা থেকে আসছে, আমি হচ্ছে ফেসবুকে একটা অ্যাডস আমার সামনে আসছিল। ওখানে হচ্ছে একটা এজেন্সি কিভাবে গ্রো করতে হয় সেটা নিয়ে তারা হচ্ছে শো করতেছে। সেখানে অ্যাডসটা হচ্ছে যে 30 সেকেন্ডস এর মধ্যে যে একটা কোনো ভ্যালু দিয়ে দেয়, ভ্যালু দিয়ে বলে যে এই পুরো জিনিসটা একটা ল্যান্ডিং পেজে থাকে, ওখান থেকে হচ্ছে যে জিনিসটা ওয়েবিনার টাইপের থাকে, সেখান থেকে ডিটেলস জানার জন্য। এবং ওখানে যে ভ্যালু গুলো দেয়, এই ভ্যালু গুলো আসলে খুবই বলা যায় যে হাই লেভেলের। এই ভ্যালুটা দেওয়ার কারণ হচ্ছে যে মানুষ ফ্রি ডাউনলোডেবল জিনিসের চাইতে এই রিলস টাইপের জিনিস অথবা শর্ট ভিডিও টাইপের জিনিস, এখান থেকে ফ্রিতে ভ্যালু নেওয়া, বসে বসে ভ্যালু নেওয়া, এটা মানুষ বেশি প্রিফার করে। এবং এখান থেকে হচ্ছে ফেস ভ্যালু ক্রিয়েট হয়। ফেস ভ্যালু যখন ক্রিয়েট হবে এবং আমি যখন তাদের কাছ থেকে কন্টিনিউয়াসলি কোনো ভ্যালু পেতে থাকবো, স্টিল আমি যখন জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে যাব, এবং এখানে দুটা কেস হতে পারে। একটা কেস হচ্ছে যে আমি ইমপ্লিমেন্ট করতে যে পারতেছি না, এই জন্য আমি তাকে হায়ার করব। সেকেন্ড বিষয় হচ্ছে যে আমার সেই সময়টা নাই বা আমার কাছে টাকা আছে, তখন হচ্ছে আমি তাকে হায়ার করব। সো যাদেরকে আপনি টার্গেট করবেন তাদেরকে আপনি অ্যাডস এর মাধ্যমে হোক, কিংবা আমি যে এখানে লিখে রাখছি অর্গানিকের মাধ্যমে হোক, এখানে যখন আপনি তাদেরকে টার্গেট করবেন
এবং ভ্যালুটা দিয়ে দেবে। এখানে বিষয়টা মাথায় রাখতে হবে যে আমি যখন আমার পুরো সিক্রেটটা গিভ করে দিচ্ছি, কেউ যদি সেটা কপি করে এবং আমার থেকে সার্ভিস না নেয়, তাহলে সে কখনোই আমার টার্গেট অডিয়েন্স ছিল না। কারণ হচ্ছে সে ফ্রিবি খুঁজে যাচ্ছিল। এবং কেউ যদি নিজে নিজে সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তার মানে হচ্ছে তার কাছে টাকা নেই। যার কাছে টাকা নেই তাকে তো আমার টার্গেট করে লাভ নেই। তার মানে যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে তারা হচ্ছে যাদের কাছে টাকা আছে, যাদের কাছে টাইমটা নেই, এবং যারা আমাকে ট্রাস্ট করতেছে। এই টাইপের মানুষও কিন্তু আমার অ্যাডস দেখে, আমার কন্টেন্ট দেখে আমার কাছে আসবে, এবং তারাই হবে আমার আইডিয়াল ক্লায়েন্ট। অর্থাৎ তারা অলরেডি ফিল্টার হয়ে আসতেছে। বাকি যে কাজটা হচ্ছে টোটালি সেলস এর উপরে। এক সেকেন্ড। সরি। সো এই যে বিষয়টা, তাহলে আমার মূল ইস্যুটা ছিল, একটা হচ্ছে ট্রাস্ট রিলেটেড এবং আরেকটা ছিল হচ্ছে এক্সপোজার রিলেটেড। এই দুটো জিনিস হচ্ছে এইভাবে সলিউশন আমি বলে দিলাম। অর্গানিকটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা যে কাজগুলো করি, এক্স্যাক্টলি ওটাই। এখানে আমি আলাদাভাবে তেমন কিছু বলতেছি না। এখন এখানে যে মেন বিষয়টা আসছে যে আমি যে হোয়াইট গাই কনসেপ্টটা বলবো, এই হোয়াইট গাইটা আমি কিভাবে পাবো, এবং তার সাথে ওই যে 25% বা 33% রেফারেল ফি, ওইটা না দিয়ে আমি কিভাবে তার সাথে কোলাবোরেট করতে পারবো, এখন হচ্ছে সেই পার্টটা। তো হোয়াইট গাই বিষয়টা হচ্ছে যে তারা যাদেরকে আমি খুঁজতেছি তারা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে যে তারা নিজেরাও জানে না, তাদের তাদের একটা টিম বিল্ড করা প্রয়োজন, অথবা তারা বিল্ড করতে চায়, তারা একটা টিম বিল্ড করতে চায়, বাট কাদের সাথে বিল্ড করবে এরকম পায়। তো আমি যখন এই অ্যাপ্রোচটা ফলো করি, আমি এমন মাল্টিপল মানুষের সাথে কানেক্ট হতে পারি যারা কিনা আসলে নিজেরাই খুঁজতেছিল, এবং তারা আমার হচ্ছে যে এক্সপোজার রিলেটেড যে কাজটা, মানে এখানে যে অ্যাডস এবং অর্গানিক, এই দুটো যখন আমি করতেছিলাম, তখন হচ্ছে নিজেরাই আমার কাছে অ্যাপ্রোচ করে যে তারা এই কাজটা করতে চায় এবং কিভাবে একসাথে করা যায়। ওখান থেকে আমি হচ্ছে চুজ করেছি কার সাথে আসলে কাজটা করতে হবে। তো তার মানে হচ্ছে আমি যাদেরকে খুঁজতেছি তারাও আমাকে খুঁজতেছে। এখন তাদেরকে পাওয়ার মূল ওয়েটা হচ্ছে যে আমি যে টার্গেট করবো, যে ইন্ডাস্ট্রিতে আমি টার্গেট করব, সেই ইন্ডাস্ট্রিতে আমার নিজেকে গ্রো করতে হবে, আমার নেটওয়ার্কটা গ্রো করতে হবে। তো নেটওয়ার্ক গ্রো এর জন্য লিঙ্কডইন হচ্ছে অস্থির একটা জায়গা। লিঙ্কডইন সেলস নেভিগেটর যে কাজটা করে, যে আমার টার্গেট ইন্ডাস্ট্রিতে ওদের এত এত ডেটা দিয়ে দেয় যে ওদেরকে আমার টার্গেট করাটা খুব সহজ হয়ে যায়। সো এখানে লিঙ্কডইনে গ্রো করার ক্ষেত্রে দুইটা জিনিস খুব ভালো কাজ করে। একটা হচ্ছে যে আমি যাদেরকে খুঁজছি ওরাও ওদেরকেও তো পাবো, প্লাস হচ্ছে যারা আমার টার্গেট অডিয়েন্স, যারা আমার টার্গেট প্রসপেক্ট, তাদেরকে আমি পেয়ে যাবো লিঙ্কডইনে। সো লিঙ্কডইন গ্রো এই কাজটা করা যেতে পারে। এবং কন্টেন্ট জেনারেশন এই বিষয়টা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে কাজ করতে পারি। এখানে আমি হচ্ছে লিঙ্কডইনের সাথে হচ্ছে রেডিটটাকে ফোকাস করতে হবে। কেউ যদি টুইটারে করতে পারে সেটা ভালো। আমি টুইটারে পার্সোনালি করি না, কারণ আমার আসলে এই প্ল্যাটফর্মে অতটা এক্সপিরিয়েন্স নাই। বাট টুইটার, লিঙ্কডইন, রেডিট, এই তিনটা বিষয় হচ্ছে কি সবচেয়ে সহজ। সহজ হওয়ার কারণ হচ্ছে এগুলো টেক্সট বেস। আমি রেডিটে 1000-2000 ওয়ার্ড লম্বা লম্বা পোস্ট লিখি, স্টিল মানুষ এখানে এনগেজ হয়। আমি যদি ফেসবুকে সেম কাজটা করি, মানুষ কিন্তু এনগেজ হবে না। আমি যদি ইনস্টাগ্রামে করি, মানুষ কিন্তু এনগেজ হবে না, কারণ প্রত্যেকটা মিডিয়ামে আলাদা আলাদা কাজ। আমি যদি লিঙ্কডইনে কথা বলি, মিডিয়াম সাইজ টেক্সট পোস্ট, টেক্সট পোস্ট উইথ স্ট্যাটিক ইমেজ খুব ভালো কাজ করে। এগুলো কিন্তু জেনারেট করতে অতটা সময় লাগে না, স্টিল এই জিনিসটা খুব ভালো কাজ করে। ফেসবুকে রিলস গুলো ভালো কাজ করে। এরকম হচ্ছে যেই মিডিয়ামে যেই জিনিসটা কাজ করে, সেইটার মাধ্যমে হচ্ছে আমাকে কন্টেন্ট জেনারেট করতে হবে। এবং কন্টেন্টটা কিন্তু এরকম না যে এসইও তে খুব ভালো কাজ করে কোন জিনিসটা, এসইও কনসেপ্ট কোনটা ভালো কাজ করে, সেমান্টিক এসইও কি, এটা এটা কিভাবে কাজ করে, কিভাবে সেমান্টিক নেটওয়ার্ক ক্রিয়েট করবো, এই বিষয়গুলো না। মাথায় রাখতে হবে যে আমি আমি টার্গেট করতেছি বিজনেস ওনারদের, ওদের এত ডিটেলস এর জিনিস জানার কোনো প্রয়োজন নেই। আমার একটা পোস্ট যেখান থেকে আমি 4 থেকে 5টা হাই ভ্যালু লিড পেয়েছি, ওখানে একজন এসইও করে, এমন একজন এসে কমেন্ট করে যে তুমি যেগুলো শেয়ার করতেছো এগুলো তো খুবই বেসিক জিনিস, এগুলো কেন শেয়ার করতেছো, আমাদেরকে কিছু মানে ইউনিক কিছু শেয়ার করো। বিষয়টা হচ্ছে যে সে একজন এসইও, তার কাছে মনে হচ্ছে আমি খুবই মানে ফ্লাফি জিনিস, একদম বেসিক জিনিসপাতি শেয়ার করতেছি, কিন্তু সেম পোস্টটা আমাকে 4 থেকে 5টা হাই ভ্যালু লিড দিয়েছে এবং একটা সেলসও আসছে আমার ওখান থেকে। আর কথা হচ্ছে যে আম, কারণ হচ্ছে যে আমি যাদেরকে টার্গেট করছি তাদের জন্য ওই কন্টেন্টটা পারফেক্ট।
কিন্তু আমার মতো যারা এসইও আছে তাদের জন্য এটা খুব বেসিক একটা কন্টেন্ট। তো কন্টেন্ট জেনারেশনের ক্ষেত্রে অত টেকনিক্যাল হওয়া যাবে না, বরং আমার টার্গেট অডিয়েন্স তারা যেন সার্ফেস লেভেলে বুঝতে পারে যে হ্যাঁ আমি জানি, আমি একজন এক্সপার্ট, আমি ভালোভাবে জানি এবং আমি তার সাথে কথা বলতেছি, সে বুঝতে পারতেছে। এতটুকু হচ্ছে আমার টার্গেট থাকবে, এইভাবে কন্টেন্ট জেনারেট করতে হবে, অতিরিক্ত টেকনিক্যাল যাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, তো এটার মাধ্যমে হচ্ছে আমি যখন আমার নেটওয়ার্কটা গ্রো করব, লিঙ্কডইনে সাধারণত সবাই যে কাজটা করে যে কানেকশন কেউ রিকোয়েস্ট একসেপ্ট করলে সাথে সাথে তাকে একটা সেলস মেসেজ পাঠায় যে আম, এটা আমার সাথে একটা মিটিং বুক করো, আমি এই সার্ভিস দেই, আমি অনেক চিপে সার্ভিস দেই, আমি অনেক ভালো সার্ভিস দেই, আমার সাথে মিটিং বুক করো। এই কাজটা বর্তমানে না করাই ভালো। এবং অনেকে হচ্ছে যে যখন কানেকশন রিকোয়েস্ট পাঠায়, লিঙ্কডইনে হচ্ছে একটা নোটস অ্যাড করা যায়, সেখানে অনেকে হচ্ছে ইন্ট্রোডাক্টরিতেই দেয় যে আমার সাথে কাজ করার জন্য, সেলস, টোটালি সেলসে চলে যায়। তো আমি যত হাই ভ্যালু ইন্ডাস্ট্রি টার্গেট করব, তারা অলরেডি প্রচুর পরিমাণে কোল্ড ডিএম পেয়ে থাকে। সো আমি যদি স্ট্যান্ড আউট করতে চাই, আমাকে হচ্ছে ভ্যালু জেনারেট করতে হবে এবং কোনো ধরনের সেলস করা যাবে না। প্লাস আমি যে সেলস করতে পারবো পরবর্তীতে, এই জিনিসটা তাকে বুঝতে দেওয়া যাবে। আমি যে কাজটা করি সেটা হচ্ছে, আমি যে ম্যাচটা পারবো ওখানে বলি, আমি হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে নেটওয়ার্ক গ্রো করছি এবং আমি হচ্ছে I want to grow together, or we can grow together, এইটার কথা বলি যেন সে বুঝে আমি সেটা গ্রোথের জন্য কাজ করতেছি, আমার নেটওয়ার্ক গ্রোথের জন্য, আমি কোনো কিছু সেলস এর জন্য। তো এই জিনিসটা আমাকে সাধারণত আমি যখন কোনো নোটস ছাড়া কানেকশন রিকোয়েস্ট পাঠাই, তার সাথে বেশি এই জিনিসটা কাজ করে। এই কারণটা কি, আমাকে যখন কোনো এসইও লিঙ্কডইনে রিকোয়েস্ট পাঠায় এবং আমি তার বায়োতে দেখি সে লিঙ্ক বিল্ডিং নিয়ে কাজ করে, এই জিনিসটা যখন সে প্রমোট করে, আমি তার একসেপ্ট করি না। কেন করি না? কারণ লিঙ্ক বিল্ডাররা আমার কানেকশন আমি যখনই একসেপ্ট করি, 100% তারা মানে সবসময় আমাকে কোনো না কোনো সেলস পিচ করবেই করবে। এই জন্য আমি তাদেরকে একসেপ্ট করি না। So, আমি যদি একজন এসইও করে আমার যদি এই ইস্যুটা হয়, তাহলে যারা কিনা একটা হাই ভ্যালু ইন্ডাস্ট্রিতে একটা বিজনেস ওনার অথবা পার্টনার অথবা সিএমও, তারা কি পরিমাণ মেসেজ পেয়ে থাকে। এই জন্য কখনোই তাদের কাছে সেলস এর জন্য সরাসরি যাওয়া যাবে না। কিন্তু তাহলে আমার এই কানেকশনটা করে লাভটা কি? তারা যখন আমার সাথে কানেক্টেড থাকতেছেন, আমি যদি আমার এই সোশ্যাল মিডিয়াতে কোনো কন্টেন্ট পাবলিশ করি এবং সেটা যদি সেলস রিলেটেড না হয়, তাহলে তারা কিন্তু অবশ্যই দেখবে। আমি যদি একটা কেস স্টাডি পাবলিশ করি, জিনিসটা খুবই ভালো কাজ করে, আমি যদি কেস স্টাডি পাবলিশ করি, তারা দেখবে যে হ্যাঁ আমি ইন্ডাস্ট্রিতে টার্গেট করে আমি ভালো রেজাল্ট আনতেছি, তখন তাদের আমার প্রতি ট্রাস্ট গেইন হবে এবং আমার প্রোফাইল তারা ভিজিট করবে। এবং ভিজিটের সময় তখন হচ্ছে আমার প্রোফাইল, আমার যত ট্রাস্ট রিলেটেড জিনিসপাতি আছে সবকিছু এখানে আমার অ্যাড করে দেওয়া যাবে। তারপরে হচ্ছে আমি যদি আরো রেগুলার কোনো পোস্ট করি বা ওদের পোস্টে আমি এনগেজ করি, তারা আমার ফেসটা বারবার দেখবে। তো ফেস যত বেশি আমাকে দেখবে, তত বেশি তারা আমাকে মনে রাখতে পারবে। এটাই হচ্ছে একটা পার্সোনাল ব্র্যান্ডিং। আমি একটা পোস্ট করেছিলাম রিসেন্টলি, সেটা হচ্ছে যে আমার ফেসবুক, লিঙ্কডইন, ইমেল সব জায়গায় আমি একটা সিঙ্গেল ইমেজ ইউজ করি। এটা কারণ হচ্ছে, আমি এই যে আমার যদি স্ক্রিনটা দেখা যায়, এখানে যে এই লোগোটা দেখে কিন্তু আমরা সবাই বুঝতে পারি এটা হচ্ছে গুগল ডক্স। একইভাবে প্রতিটা সোশ্যাল মিডিয়ায় আমার ফেস যেটা, আমার যেটা প্রোফাইল পিকচার, সেটা আমার লোগো হিসেবে কাজ করে। মানুষ আমার নামটা মনে নাও রাখতে পারে, আমি একজন সাউথ এশিয়ান কান্ট্রি, আমার নামের অ্যাকসেন্টটা একটা ওয়েস্টার্ন নেমের অ্যাকসেন্টের সাথে ম্যাচ করবে না, মানুষ এটা মনে নাও রাখতে পারে। সেক্ষেত্রে আমার যে ফেসটা, যেটা কিনা আমি লোগো হিসেবে ইউজ করতে পারবে, সেই জিনিসটা তারা অবশ্যই মনে রাখতে পারবে। এই জন্য আমি যত বেশি মানুষের সাথে কমিউনিকেট করবো, আমার পোস্ট তারা দেখবে, তাদের পোস্ট আমি এনগেজ হবো, তারা যাদের সাথে কানেক্টেড তাদের পোস্ট আমি যত এনগেজ হবো, তারা তত বেশি আমার ফেসটা মনে রাখতে পারবে। তো এইভাবে যত আমি আমার নেটওয়ার্কটা গ্রো করব, তখন হচ্ছে তাদের ডিএমএ আমি এই জিনিসটা বলতে পারি যে তাদের সাথে আমি নেটওয়ার্ক করতে চাই, কিভাবে একসাথে কাজ করা যায়, এই জিনিসটা আস্তে ধীরে তাদেরকে পিচ করা যেতে পারে। কিভাবে পিচ করা, সেটা হচ্ছে তাদের ব্যাপারে জানা, যে তারা আসলে লেটস সে তারা মার্কেটিং এজেন্সি করতে চায়, তার মানে আমাকে বুঝতে হবে তাদের প্রিভিয়াস হিস্ট্রি কি ছিল, তারা কিভাবে এখানে আসছে, কিভাবে আগাবে। এই যে ইনফর্মাল কনভারসেশন, এইগুলোর মাধ্যমে মানুষের সাথে হচ্ছে কানেকশন বিল্ড আপ করা, একটা রিলেশন বিল্ড করা। রিলেশন বিল্ড করার পর আমি যখন বুঝতে পারবো যে হ্যাঁ এই মানুষটাকে টার্গেট করা যায়, তখন হচ্ছে আমি তাকে পিচ করব এমন ভাবে যেই পিচে তাকে একটা টাকাও খরচ করতে হবে না, বরং এখানে সে মানি মেক করবে, আমি মানি মেক করবো। তো সেটা আসলে কি বিষয়টা, এই যে এখানে আমি এই জিনিসটা লিখে রাখছি যে তাদের আসলে পেইনটা কোথায়। তাদের পেইনটা হচ্ছে যে
তারা তাদের যে মার্কেটিং এজেন্সি তারা বানাবে, সেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তাদের প্রসেসটাকে অটোমেশন করা, এগুলো করার জন্য তারা আসলে তেমন একটা বাজেট দিতে চায় না। তারা চায় খুব ভালো একটা কিছু বানাক, যেটার জন্য মিনিমাম $2000 তাদের স্পেন্ড করতে হবে, কিন্তু যেহেতু তারা স্টার্টিং পয়েন্টে থাকে, তাই এই পরিমাণ বাজেটটা তারা নিতে পারে না। সেক্ষেত্রে যে অফারটা দেওয়া যায়, এই অফারটা আমার জন্য বেশ ভালো কাজ করে। সেটা হচ্ছে যে আহ আমি যার সাথে কাজ করি তার নাম হচ্ছে যশ। যশের সাথে অফারটা এরকম ছিল যে সে আমার আমি যত লিড নিয়ে আসব, প্রত্যেকটা লিডে আমার সাথে মিটিং এ সে থাকবে, সে আমার জন্য সেলস এর কাজ করবে। ইন রিটার্ন তার যে ওয়েবসাইটে রয়েছে, তার যে ওয়ার্কফ্লো রয়েছে, সবকিছু আমি বিল্ড আপ করে দিব আমার আন্ডারে, এবং এটার জন্য আমি কোনো চার্জ করব না। প্লাস আমার যে সেলস মিটিং এ সে থাকতেছে, তার জন্য সে কোনো চার্জ করতে পারবে না। অর্থাৎ এখানে জিরো রেফারেল ফি। তো এইটা যথেষ্ট না। যথেষ্ট না এই কারণে যে সেম অফারটা অনেকে দিতে পারে। সেক্ষেত্রে আরেকটা ইউনিক জিনিস এখানে চলে আসে। সেই জিনিসটা কি, যে যশ এখানে কাজ করে হচ্ছে বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে। অর্থাৎ সে যেহেতু কনসালটেন্ট, সে এখানে কাজ করে বিজনেস ডেভেলপমেন্ট বা কনসালটেন্সি নিয়ে, এবং তার টিকেট সাইজ আমার চেয়ে অনেক বেশি। সে মিনিমাম $5000 পার মান্থ চার্জ করে, এটা হচ্ছে তার টিকেট সাইজ। সেক্ষেত্রে আমি যাদের সাথে কাজ করতেছি, এমন হতে পারে যে হ্যাঁ, আমার সাথে কাজ করে তার একটা রেজাল্ট পেলো, পাওয়ার পরে আমার যখন কাজটা মোটামুটি একটা স্টেবল পর্যায়ে চলে গেল, সেম লিডের অ্যাক্সেসটা যেহেতু যশের কাছে আছে, সে কিন্তু পরবর্তীতে পিচ করতে পারবে। কেন পিচ করতে পারবে? এখানে একটা বিষয় যে যেহেতু আমার সাথে সেলস মিটিং ছিল, কমিউনিকেশনে যেহেতু থাকতেছে, কন্ট্যাক্ট নাম্বারটা থাকতেছে, অলরেডি ট্রাস্টটা গেইন হয়ে যাচ্ছে, তাই আমার সাথে কাজ করা মাঝখানে যখন একটা সুইটেবল টাইম হবে, তখন যশ তাকে পিচ করতে পারবে। অর্থাৎ যশ আমাকে হেল্প করার মাধ্যমে তার নিজে একটা ফিউচার ক্লায়েন্ট সে এখানে পেয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তার জন্য এক্সট্রিম লেভেল একটা ভ্যালুয়েবল পিচ ছিল, যার কারণে হচ্ছে আমি তার সাথে কাজ করি, এবং বাকিদের সাথে হচ্ছে একই ধরনের জিনিসটা চলে আসে। তো এইটাই হচ্ছে মেইন বিষয়। আমি যদি পুরোটাকে সামারাইজ করতে চাই, যে মেইন আমাদের ইস্যুটা হচ্ছে ট্রাস্ট ইস্যু। ট্রাস্ট ইস্যু আমাকে পেতে এটা সলিউশন হচ্ছে যে যারা কিনা ওয়াইড গাই আছে, যারা এজেন্সি বিল্ড আপ করার চেষ্টা করতেছে, মার্কেটিং টিম বিল্ড আপ করার চেষ্টা করছে, তাদের সাথে তাদেরকে খুঁজে পাওয়া এবং তাদের সাথে বিজনেসটা চালায় যাওয়া। এবং তার জন্য যে অফারটা হবে সেটা হচ্ছে যে এই বিষয়টা, সে আমার সেলসে থাকবে, সে আমাকে ম্যাক্সিমাম অ্যামাউন্টে সেলস আনার চেষ্টা করবে। ইন রিটার্ন তার যত ওয়েবসাইট রিলেটেড কাজ সেটা আমি করে দিব। এবং হচ্ছে যে আমার ক্লায়েন্টকে সে ফিউচারে আপসেল করতে পারবে। আরেকটা বিষয় এখানে, যশের তো নিজেরও বেশ কিছু লিড রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, কারণ সে তো আর বসে থাকবে না। অর্থাৎ সে ওদেরকে যখন সার্ভিসটা প্রোভাইড করছে, তখন বেশ কিছুদিন পরে আমি নিজে যেও কিন্তু তাকে আমার সার্ভিসটা আপসেল করতে পারবো। এসইও, ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসটা আপসেল করতে পারবো। অর্থাৎ মিউচুয়াল বেনিফিট। একটা লিড আমি নিয়ে সেই লিডটাকে মাল্টিপল স্টেপে তাকে সেলস জেনারেট করা। অর্থাৎ এখানে হাই ভ্যালু ক্লায়েন্ট কিন্তু জাস্ট আমি না, আমি যার সাথে পার্টনারশিপ করছি সেও পাচ্ছে, এবং এখানে কাউকে কোনো রেফারেল ফি দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। আমি বেনিফিট পাচ্ছি যে আমাকে সে সেলসটা করে দিচ্ছে, সে বেনিফিট পাচ্ছে, তারপর সিস্টেমটা আমি বিল্ড আপ করে দিচ্ছি। এখন এই বিষয়টাকে আমি একটা টেস্ট করেছিলাম যে আমার যে সেলসটা সে করে দিচ্ছে, এইটা কি আদৌ কোনো প্রয়োজন আছে কি নাই, নাকি আমি নিজে এটা করতে পারবো। একে তো প্রিভিয়াস আমার যে এক্সপেরিমেন্ট ছিল, সেখানে তো দেখা গেল যে একতরফা এক্সপেরিমেন্ট, যে আমি অনেকের সাথে মিটিং করছি, বাট তারা সেলস, তারা অনেকে চাচ্ছে যে না, তুমি আসলে যদি 1000-এ করতে পারো তাহলে তোমার সাথে কাজ করব। কিংবা দেখা যাচ্ছে তার অনেক এক্সট্রিম লেভেলের কম্পিটিটিভ নিয়ে সে আমাকে বলতেছে 15,000, 1500, 2000-এ তুমি এই কাজটা করতে পারবা কিনা। আমার যেখানে যদি কস্ট বলি, ফুলফিলমেন্ট কস্ট যদি আমার $2000 পার হয়ে যায়, সেক্ষেত্রে আমি $2000 আমি কিভাবে তার থেকে একসেপ্ট করবো? এটা তো পসিবল না। তো এই পর্যায়ে এসে আমি একটা টেস্ট চালাই। সেটা হচ্ছে যে আমার যে লিড জেনারেশনটা আমি করেছি, যে এখান থেকে অ্যাডস এবং অর্গানিক, এই দুটার মাধ্যমে কিছুটাতে আমি হচ্ছে যশের সাথে মিটিং করি, কিছুটা হচ্ছে আমার সাথে আমি নিজে মিটিং করি, এবং সবাইকে আমি এক্স্যাক্টলি সেম পিসটা, সেম অফারটা। আমি যাদের সাথে মিটিং করি, আমি একজনকেও কনভার্ট করতে পারি নাই।
কিন্তু যশের সাথে যাদের সাথে আমি মিটিং করেছি তারা একজনও না বলেনি। এমনও আছে যে তারা নভেম্বরে বলেছে আচ্ছা আমি ফিউচারে ইয়া করব, কাজ করতে চাই। আমি এটা ধরে নিয়েছিলাম যে ও আসলে কাজ করবে না, just এখান থেকে স্কেপ করার জন্য এই কথাটা বলতেছে। বাট জানুয়ারি লাস্টের দিকে এসে সে আমাকে পেমেন্ট করে দিচ্ছে। অর্থাৎ এখানে আমাদের যেটা হয় যে সিঙ্গেল যখন আমি নিজে সেলসটা জেনারেট করতে যাই, তখন হচ্ছে যে তারা এক্সকিউজ দেখে চলে যায়। বাট ওদের ক্ষেত্রে হচ্ছে ওরা যখন একটা বলে আমি কাজ করবো, তখন আসলেই কাজটা করে। সো এখানে যে বিষয়টা শুধু সেলস রিলেটেড তা না, সেলস এ হচ্ছে কে সেলস করছে এই জিনিসটা আসলে অনেক ইম্পর্টেন্ট কাজ করে। মেইন বিষয়টা হচ্ছে যে এই যে আমি যেটা বললাম এখানে রেসিজম যে 5টা স্টেপ, এটা কারণে। তো এখানে হচ্ছে মোটামুটি এটাই বিষয়। আমি লাস্টে একটা বিষয় এখানে আরেকটা বলে দিতে চাই যে পেমেন্ট রিসিভের বিষয়টাতেও এসে কিন্তু অনেক লিড জাম্প আউট করে ফেলে। কারণটা কি, যে আমি একজনের সাথে যদি সেলস করি বা আপনি যদি একজনের সাথে কথা বলেন যে সে আপনার খুব হাই ভ্যালু একটা প্রজেক্ট করে দিবে, এবং যখন আপনি তাকে একটা পেমেন্ট ডিটেলস পাঠাচ্ছেন তখন একটা নাইজেরিয়ার একটা ব্যাংক, এখানে অবশ্যই ট্রাস্টটা অনেকটা ব্রেক হয়ে যাবে। কারণ অনেকে ডিরেক্টলি জিজ্ঞাসা করবেন আপনি কোথাকার। আহ অনেকে ভাবে যে আচ্ছা ইউএসএ তেও অনেক ব্রাউন গায় আছে, অনেক বিয়ার গায় আছে, তাহলে কাজ করি। বাট যখনই দেখে যে ব্যাংক ডিটেলসটা অন্য দেশের, কিংবা পেওনিয়ার যখন লিঙ্ক পাঠানো হয়, পেওনিয়ার যে ধরনের ঝামেলা করে, এটার কারণে অনেকে চলে যায়, থাকে না। এটার জন্য এলএলসি করা ভালো। এলএলসি করে স্ট্রাইপ নিয়ে তারপর হচ্ছে স্ট্রাইপ লিঙ্কটা দেওয়া বেটার। এবং আমি গত সপ্তাহে মনে হয় এই জিনিসটা নোটিস করলাম যে স্ট্রাইপে আসলে পিওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্টের চাইতেও কম পরিমাণের চার্জ করে। কারণ ওরা যে চার্জটা পায় মনে হয় 2.7 or 8%, আর পিওনিয়ার মনে হয় 3% চার্জ করে। আর তারপর হচ্ছে ব্যাংকে যখন জিনিসটা পাঠাই দেয় তখন এক্সট্রা কোনো চার্জ করে না। আর সবচেয়ে প্রফিটেবল হচ্ছে যে ওয়ার ট্রান্সফারের রিকোয়েস্ট করা, কিন্তু প্রথম পেমেন্টে কোনোভাবে ওয়ার ট্রান্সফারের রিকোয়েস্টটা করা যাবে, কারণ ওয়ার ট্রান্সফারটা একটু টাইম কনজিউমিং। এই ক্ষেত্রে হচ্ছে মানুষ এসে জাম্প অফ করে যায়। আমি একটা অ্যাডস এর ক্লায়েন্ট হারিয়েছি এই কারণে যে তাকে যখন আমি পেমেন্টের ডিটেলসটা আমি হচ্ছে সরাসরি তাকে আমি ওয়ার ট্রান্সফারের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওয়ার ট্রান্সফার মাত্র $25 ফি পড়ে যে কোনো অ্যামাউন্টের পেমেন্টে। কিন্তু সে আমাকে আপনি এটা করেনি, সে জাস্ট জাম্প অফ করে চলে যায়। So, এই কারণ হচ্ছে মানুষকে আমি যত বেশি টাইম দিব সেলস এর জন্য, মানুষের মাইন্ডসেট ওটা চেঞ্জ হতে থাকে। আর এলএলসি যারা করে নাই এখনো, তাদের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয়, বাংলাদেশে যারা এলএলসি সার্ভিস দিয়ে থাকে তারা সবাই ওয়ায়ামিং একটা নির্দিষ্ট অ্যাড্রেস ইউজ করে। এই অ্যাড্রেসটা যে বিষয়টা আমি সাফার করি, তারা হচ্ছে যে সেম অ্যাড্রেসটা সবার ক্ষেত্রে ইউজ করার জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যে খুব বেশি ঝামেলা পোহাতে হয়। এবং যারা স্টিল ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে ওটা দিয়ে, তারা ফিউচারে যে তাদের অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়। এই সমস্যাটা আমি ফেস করে, আমি নামটা বলে দিই, রকেট ওয়েব। তারা তাদের থেকে আমি সার্ভিসটা নিয়েছিলাম এবং তারা আমাকে পরে আর সার্ভিস দেয় নাই, এই প্রবলেমটা সলভ করে দেয় নাই। সো এই জিনিসটা একটু সাবধান থাকতে হবে। সো মোটামুটি আমি যা বলতে চাচ্ছিলাম সব এইখানেই। আর কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে তাহলে প্লিজ কোয়েশ্চেন্স করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আর আপনাদের কারো যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে অবশ্যই হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, জয়দীপ ভাই। হ্যালো ফাইম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার? এই তো ভাই চলতেছে। আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল, যেহেতু আমি ল ফার্ম ইন্ডাস্ট্রিতে আপনার সাথে কাজ করতেছি এটাতে, আপনি কি হোল সিস্টেমে বেশি ফোকাস করতেছেন নাকি অনলি বর্তমানে এসইও সিস্টেমে বেশি আছেন? কোন সিস্টেমটা? আই মিন হোল লিগ্যাল মার্কেটিং সিস্টেম, সাথে অ্যাডস, ওয়েবসাইট ম্যানেজমেন্ট, এভরিথিং, অর জাস্ট এসইও? আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে একটা বিষয় যে আমি হচ্ছে এখানে মাল্টিপল অ্যাপ্রোচ ইউজ করি। মাল্টিপল অ্যাপ্রোচ বলতে কি যে সবাই কিন্তু এসইও জিনিসটা বুঝে না। তো তারা যে জিনিসটা বুঝে, তারা দুইটা জিনিস বুঝে। একটা হচ্ছে যদি একদম ছোট লেভেলের বিজনেস ওনার হয়, স্মল বিজনেস, তারা বুঝে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট। তো তাদেরকে হচ্ছে আমি পিচ করি ওয়েবসাইট ডেভেলপমেন্ট দিয়ে, তারপর এসইওটা আপসেল করি। সেকেন্ড হচ্ছে অনেকে দেখা যায় যে তাদের ওয়েবসাইটও আছে, বাট স্টিল ওয়েবসাইট থেকে কোনো ভালো সেলস আসতেছে না। তাদেরকে আমি পিচ করি হচ্ছে কনভার্সন রেট অপটিমাইজেশন এ রিলেটেড। আমি একটা
ডিটেলে বুঝাই দিই যে আমার এই ক্লায়েন্টের কনভার্সন রেট কেন ভালো, আপনারটা কেন খারাপ, এই জিনিসটা যদি আমি তাদের বুঝে দিতে পারি, তখন হচ্ছে তারা এখান থেকে আসে। এবং থার্ড যে জিনিসটা, এইটার কনসেপ্ট বা এইটা আইডিয়াটা আসছে আমার হচ্ছে যশের কাছ থেকে। সে হচ্ছে আমাকে এই জিনিসটা বলে, যেহেতু আমি মার্কেটিং ইন্ডাস্ট্রিতে অনেকগুলো টপিক নিয়ে কাজ করেছি এবং আমার মোটামুটি অ্যাডস নিয়ে সেলস নিয়ে মোটামুটি নলেজ আছে, সে হচ্ছে আমাকে অফার করে যে যারা কিনা লার্জ স্কেলের বিজনেস, যাদের অলরেডি এই মার্কেটিং টিম রয়েছে, তাদেরকে আমি হচ্ছে একজন ফ্র্যাকশনাল সিএমও হিসেবে যেন সার্ভিসটা দিই। এবং সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছে এই জিনিস, এই ফ্র্যাকশনাল সিএমওটা আসলে শুধুমাত্র যারা বড় ফার্ম তাদের জন্য কাজ করে। এবং দেখা যায় যে তাদেরকে পিসটা আসলে রেফারেলের মাধ্যমে আসে। যাদের সাথে আমি কানেক্টেড, তারা আমাকে এমন ভাবে পরিচয় করা দেয় যে ও আসলে এক্সপার্ট, ও আসলে এই বিষয়ে অনেকগুলো ভালো কাজ করে, এই করতেছে সেই করতেছে। এবং আপনার যে মার্কেটিং টিম, অনেকগুলো ভেন্ডর, বিলবোর্ডস, অ্যাডস, এসইও, আবার হচ্ছে অফলাইন ইভেন্টস, এত কিছু তো একজন মানে ওনার জন্য অনেক টাফ হয়ে যায় বোঝা। সেক্ষেত্রে একজন ফ্র্যাকশনাল সিএমও সে থাকবে, সে হচ্ছে সবকিছু অ্যানালাইজ করবে, আপনাকে শুধুমাত্র আউটপুটটা দেখাবে যে অ্যাকচুয়ালি কোন জিনিসটা রাখা উচিত, কোন জিনিসটা রাখা উচিত না, কোথায় কি অপটিমাইজ করা উচিত, এই বিষয়টা। তো আমি হচ্ছে এইভাবে আমার মার্কেটিংটা করে দিই বা সার্ভিসটা প্রোভাইড করি। থ্যাংক ইউ ভাই। কোশ্চেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাহিম ভাই, আমি হাবিব বলতেছিলাম। আপনার সাথে অনেকদিন আগে থেকে কথা হবে হবে হয় নাই। আচ্ছা, সরি অ্যাবাউট দ্যাট, বাট আপনি ওই শ্রীলঙ্কা চলে গেছিলেন তো এই কারণে আর তখন আর বদল করি নাই। আচ্ছা আচ্ছা, তো আমার একটা কোশ্চেন ছিল। মূলত আমার অনেক কোশ্চেন আছে, এর মাঝে শুধু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এখন করব। সেটা হচ্ছে, আমি হচ্ছে এখনো পর্যন্ত পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে অনেক বেশি কনফিউজড। লিঙ্কডইনে হচ্ছে গিয়ে এই মাসেই বেসিক্যালি ট্রাই করতেছি যে স্টার্ট করার। বাট অন্য কারোর জন্য যদি করতাম, এটা আমি শিওর আমি ভালো কিছু করতে পারতাম, বাট আমি নিজের জন্য করতে গেলে আমি পুরো ব্লকেড হয়ে যাই। হ্যাঁ, তো আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে আমি পার্সোনাল ব্র্যান্ডিংটা ঠিক কোন জায়গা থেকে স্টার্ট করব। লেটস সে আমি হচ্ছে গিয়ে আমার আইসিপিটা ভ্যালিডেট করার বিষয়টা আছে, তারপর হচ্ছে আমার যেই টপিক অফ কনভারসেশন ও টপিক অফ পোস্টস, এই জিনিসটা আমি ডিসাইড করতে পারতেছি না। ইট ইজ ভেরি কনফিউজিং। হ্যাঁ, তো আমি আনফরচুনেটলি ওই ডিজিটাল পেজে ওয়েট করতেছিলাম যে ওনারা হচ্ছে পোস্ট করবে, এই কারণে আমি 20 মিনিট লেট হয়ে গেছে আপনার প্রোফাইলে যেতে। সো প্রথম 20 মিনিট যদি শেয়ার করে থাকেন, আমি সরি যে আমি মিস আউট করে গেছি। ওটা শেয়ার করছি, সমস্যা নেই। ওকে, আপনার সলিউশন হচ্ছে শীট পোস্ট করা ভাই। শীট পোস্ট করা কি করলে যে আমরা ফেসবুক অনেক শীট পোস্ট করি না? হ্যাঁ, ধরেন এটা করে হচ্ছে আমাদের দেশের পলিটিক্স নিয়ে করি, রাইট। একটা জিনিস ভাইরাল হয়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে করি, তাই না? এরকম যে বিষয়গুলো নিয়ে করি। এখন আপনার সাথে যারা কানেক্টেড, আপনি তো ধরেন কানেকশন বিল যখন করবেন, তার তো সারাদিন বসে নাই যে আপনার সেলস পোস্ট দেখবে, আপনি কত এক্সপার্ট এটা দেখবে। রাইট। আপনি এই জন্য হচ্ছে অলওয়েজ শীট পোস্ট করবেন। মাঝখানে যখন আপনার মাথায় কোনো আইডিয়া আসবে, তখন হচ্ছে আপনি ওই আইডিয়াটা শেয়ার করবেন। কেস স্টাডি আপনি পোস্ট করতে পারেন, কেস স্টাডি তো বারবার আসবে না। ধরেন মান্থলি আপনি 1টা 2টা 3টা কেস স্টাডি দিতে পারলেন। তারপরে হচ্ছে যে আপনি ধরেন কোথাও ঘুরতে গেলেন, ঠিক আছে, ঘুরতে গেলে আমি দেখেন যে আপনি বললেন না আমি শ্রীলঙ্কা গিয়েছিলাম, আমার লিঙ্কডইনে দেখেন আমি কিন্তু ওইখানে যে পোস্ট করছেন, রাইট, ঠিক আছে। এবং আমার লিঙ্কডইনে ওই মানে বেশি এনগেজ যে পোস্ট গুলো দেখবে ওগুলো কিন্তু সব শীট পোস্ট। এই জিনিসটা করতে থাকবেন, যখন মাথায় কিছু আসবে, যখন অন্য কারো জিনিস দেখে আপনি এখানে আইডিয়া পাবেন, তখন হচ্ছে সেই জিনিসটা আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন কন্টেন্ট, যদি আপনি ভালো কন্টেন্ট আইডিয়া চান, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে, আমি লিঙ্কডইনে একজন ইনফ্লুয়েন্সার থেকে আইডিয়াটা পাই, সেটা হচ্ছে যে একটা টপিক নিয়ে আপনি হচ্ছে একটা সামারাইজ পোস্ট দিবেন যে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে চাইলে, ধরেন আপনি ডিবিপি কিভাবে অপটিমাইজ করতে চান, অবশ্যই মাথায় থাকবে এটা আপনি লিখতেছেন আপনার টার্গেট অডিয়েন্সের জন্য, অন্য এসইও দের জন্য না। আপনি সেখানে ধরেন 5 থেকে 10টা স্টেপ দিয়ে দিলেন যে ফার্স্টে এটা করো, পরে এটা করো, পরে এটা করো, এটা হচ্ছে একটা। তারপরে আপনি যে ইন্ডিভিজুয়াল 5টা বা 10টা যে স্টেপ আপনি লিখলেন, পরবর্তী পোস্ট গুলো হবে প্রতিটা স্টেপকে এক্সপ্লেইন করা।
আচ্ছা, আপনি যদি একটা পোস্টের আইডিয়া পেয়ে যান, আপনি সেখান থেকে 10টা 20টা 30টা এরকম আইডিয়া পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ধরেন আপনি এক্সপ্লেইন করলেন, করার পরে অনেকগুলো স্টেপ আছে যেখানে কিনা মানুষের কমপ্লেইন থাকতে পারে যে আচ্ছা এই জিনিসটা তো তুমি যা বলতেছো এটা তো এরকম নাও হইতে পারে, আমি এটা কথা বললাম আরেকজন কমপ্লিট করলো, এই Right. কনফ্লিক্ট গুলো নিয়ে আপনি আলাদা আলাদা পোস্ট করতে পারেন। তো হ্যাঁ, right. মূল কথা হচ্ছে মাথায় যে আসবে আপনি তাই পোস্ট করবেন, বাট হচ্ছে লাইভ থাকেন এবং স্পিড পোস্ট করতে কোনো চিন্তা নাই। বাট এখানে একটা বিষয় আমি সাজেস্ট করি, আমি যে বর্তমানে যে জিনিসটা পার্সোনালি বন্ধ করে দিয়েছি সেটা হচ্ছে আমি বাংলাদেশ রিলেটেড কন্টেন্ট লেখা পুরোপুরি বন্ধ করে দিয়েছি। এটার কারণ হচ্ছে বাংলাদেশে যে আনস্টেবিলিটি চলতেছে, আমার সাথে যেহেতু অনেক ফরেনার কানেক্টেড, এখানে আমার দুইটা issue। একটা হচ্ছে যে এই ইস্যুগুলো নিয়ে আমি যত কথা বলবো তাদের সামনে আমার দেশকে মিসরিপ্রেজেন্ট হবে, Right, right. এবং আমার সম্বন্ধে, আমি যেহেতু এই দেশের একটা নাগরিক, আমার সম্বন্ধে তার মানে একটা ব্যাড ইমপ্রেশন তৈরি হতে পারে, রাইট? এটা তো 5 লেভেলের তো ইয়া বললাম, তার তার উপরে আমার এই ব্যাড ইমপ্রেশন। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে আমার আমি কোন বিষয়ে কথা বলি সেই জিনিসটা তারা ভুলে যেতে পারে, এটা একটা বিষয়। আর বিষয়টা হচ্ছে তাদের যদি আমাকে পছন্দ না হয় তারা আমাকে আনফ্রেন্ড করে দিবে, সেক্ষেত্রে আমার নেটওয়ার্কটা ড্রপ হয়ে যাচ্ছে। এই জন্য হচ্ছে আমি বাংলাদেশ রিলেটেড কথাগুলো টোটালি বন্ধ করে দিয়েছি, এবং পোস্ট যাই করি আমি জাস্ট ইংলিশে লেখার চেষ্টা করি যেন কিনা যারা তাদের সাথে যেন আমার এই জিনিসটা মিলে যায়। আর কানেকশন রিকোয়েস্ট পাঠানোর ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে ওই সেলস নেভিগেটর থেকে আমার আইসিপি নিয়ে তারপর ওইখান থেকে করি। এটা কি ঠিক আছে না আপনি অন্য কোনো ভাবে? ওটাই বেস্ট। আপনি নির্দিষ্ট ইন্ডাস্ট্রি টার্গেট করলেই হবে। আর যদি অটোমেশন কিছু ইউজ করতে চান করতে পারেন। লিঙ্কডইন এর ক্ষেত্রে অটোমেটেড অনেক সিস্টেম ভালো কাজ করে, অনেক সিস্টেম আছে যেগুলো ধরা খেয়ে যায়, তো আমি কোনো নাম নিচ্ছি না কারো। আর হচ্ছে ম্যানুয়ালি একসাথে বেশি রিকোয়েস্ট পাঠাবেন না। টেকনিক্যালি যেহেতু লিঙ্কডইন আপনাকে উইকলি 200 রিকোয়েস্ট লিমিট দেয়, আপনি টেকনিক্যালি একদিনে 200টা পাঠাতে পারবেন, কিন্তু আপনি 5টা পাঠানোর পরে দেখবেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এটা হচ্ছে ম্যানুয়াল অ্যাপ্রোচে আপনি এতগুলো করতে পারবেন। এটা হচ্ছে টুলস দিয়ে করা যায়, বাট স্টিল আমি টুলস এর নাম নিচ্ছি না, কারণ যে কোনো সময় টুলস ম্যানুয়াল ইজ বেটার ভাই শুরুতে। জাস্ট আপনি এনগেজ করবেন কারোর সাথে, ধরেন একটা আপনি পোস্টে রিঅ্যাকশন করলেন, তার প্রোফাইলে গিয়ে রিঅ্যাকশন করলেন, পাঠাই দিলেন, অথবা কোনো পোস্ট করলেন ঘোরাফেরা করলেন আপনি পাঠাই দিলেন, এই কাজটা বেশি কাজ করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ফাইনালি আসলে আমার একটা কোশ্চেন ছিল, আপনি কি লাইক গ্রোথ কনসালটেন্সি টাইপের কি সার্ভিস দিতে পারবেন কিনা? লাইক ধরেন আধা ঘন্টা টাইম নিলেন, এরকম আর কি। আমি কোনো সার্ভিস ভাই, আমার কনসেপ্ট হচ্ছে আমি আইদার ফ্রিতে দিব অথবা প্রিমিয়াম চার্জ করব। ঠিক আছে, তো এই জন্য আমি সাধারণত দেই না, কারণ হচ্ছে আমার একজন বাংলাদেশি ছিলেন, উনি ইউকে তে থাকতেন, উনি হচ্ছে আমাকে $1000 পেমেন্টে আমার থেকে কনসালটেন্সি চাচ্ছিলেন, এবং আমার কাছে তিনি বলছিলেন যে আমি 5 বারে পে করবো, $200 পাবো, আমি $200 পার উইক। আমি এটা একসেপ্ট করি। একসেপ্ট করার পরে তাকে আমি এসইও রিলেটেড অনেক কিছু শেখাই। শেখানোর পরে সে এক সপ্তাহ পরে এসে বলতেছে যে আচ্ছা তুমি যেটা শেখাচ্ছ এটা তো আসলে অনেক অ্যাডভান্স লেভেলে, আমি আসলে আপাতত কন্টিনিউ করতে চাচ্ছি না, তুই আমার $200 রিফান্ড করে দাও। এই টাইপের যে বিষয়গুলো, এগুলোর জন্য আমি আসলে পেইড কনসালটেন্সি বাংলাদেশে করি না। এমনি আপনার যদি কোনো প্রয়োজন হয় আধা ঘন্টার জন্য, আমি অবশ্যই আমার উইকেন্ডে আমি টাইম দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, আপনি আগেও বলছিলেন যে আপনি ফ্রিতে দিবেন, বাট আমি চাইছিলাম আর কি জানেনই এই জিনিসটা জানেন। আপনি কামাই করেন ভাই, কামাই করার পরে আপনি পে করেন, এখন লাগবে না। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওয়েলকাম ভাই। আর কারো কোনো কোয়েশ্চেন? জি, আরাফাত ভাই মাইক অন করছে, কোশ্চেন থাকলে করতে পারেন। আই থিংক ভাই রেডিট নিয়ে কি বলে ফেলছেন? আমি আবারও প্রসেস করছি। রেডিট বলি নাই, রেডিট নিয়ে কি জানতে চান ভাই? আপনি তো রেডিট গুরু, আপনি রেডিট নিয়ে না বললে তো হয় না এটা। একেবারে ইনিশিয়ালি স্টার্ট করতে গেলে কি লাগে, লাইক মানে একটা স্টার্টার গাইড যদি দেন রেডিটের জন্য। আমি নিজেও কনফিউজ, আমি এখানে কি বলবো।
গুরু এক লেভেলের সময় লোক আমার একটা জিনিস কাজ করে, আবার একটা জিনিস কাজ ওই সেম জিনিসটা কিছুদিন পরে কাজ করে, আমার দেখে যে অন্য একটা জিনিস কাজ করতেছে, মানে খুবই কনফিউজিং আর কি। না ফান্ডামেন্টাল তো কিছু বিষয় থাকে না ডেফিনেটলি। ফান্ডামেন্টালস যে যেটা বলেছিলাম যে আপনি যত বেশি পারেন ভ্যালু গিভঅ্যাওয়ে করবেন, এবং মাথায় রাখবেন যে আপনি অন্য এসিওদের সাথে কথা বলতেছেন না, আপনি কথা বলতেছেন একজন বিজনেস ওনারের সাথে। বেশি টেকনিক্যাল গেলে তারা বুঝবে না। আর হচ্ছে যে এটা off করে রাখি। আচ্ছা, বেশি টেকনিক্যাল গেলে তারা বুঝবে না, এটা হচ্ছে একটা বড় ইস্যু। আর সেলস করার চেষ্টা করবেন, সেলস করতে গেলেই মানুষ আসলে সমস্যা করে। রেডিটে যে কমিউনিটি গুলো আছে, কমিউনিটিতে যদি আপনি ইয়া করতে চান, ধরেন ল ফার্ম একটা কমিউনিটি আছে যেটাতে আমি ব্যান খেয়ে আছি। কারণ কি? যে আমি এটা জানতাম না, ওই কমিউনিটি চালায় মার্কেটার, কিছু মার্কেটার নিজেই চালায়। ওখানে হচ্ছে তারা যদি দেখে কেউ একটা ভালো ভ্যালু দিচ্ছে এবং ক্লায়েন্ট পেতে পারে সেখান থেকে, তখন হচ্ছে ওই কমেন্টটাকে তারা ডিলিট করে দেয়। এবং এমন যদি কিছু পায় যেখানে তাদেরকে ব্যান করা পসিবল হবে, ওরা সেখানে ব্যান করে দেয়। ওরা বলে যে এখানে মার্কেটিং রিলেটেড কিচ্ছু করা যাবে না, কোনো কথাই বলা যাবে না। মানে ওদের পিন পোস্ট যদি দেখে, ওদের পিন পোস্ট সেটা লিড জেনারেশন ফর্ম। সো কোন কমিউনিটিতে এনগেজ হচ্ছে এটা দেখবেন। এসইও যে কমিউনিটি আছে ওটা মোটামুটি ভালো। এসইও কমিউনিটি থেকে আমি একটা ক্লায়েন্ট পেয়েছিলাম, ভালো হাই ভ্যালু ক্লায়েন্ট, তবে এটা এসইওর জন্য না। সে আমার সাথে কমিউনিকেট করতে এসে যখন দেখে যে আমি আসলে ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড, সে আমাকে তখন বলে যে তার জন্য একটা ওয়েব অ্যাপ, অর্থাৎ একটা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আমি বানিয়ে দিতে পারবো কিনা, একটা খুবই টেইলর্ড একটা। আমি তখন আমি এভাবে বানিয়ে দিতে পারবো, তারপরে তার সাথে কাজ হয়। সো রেডিটা হচ্ছে অন্য কমিউনিটিতে এনগেজ করার সময় অবশ্যই অনেক সাবধানে, এসইও হিসেবে অনেক সাবধানে কথা বলতে হবে। আর হচ্ছে যে আরেকটা কাজ করা যায় যে অ্যাডস যদি চালাইতে চান রেডিটে, সেক্ষেত্রে হচ্ছে লং ফর্ম একটা, ওদের একটা টার্ম আছে, সেটা হচ্ছে ফ্রি ফর্ম কন্টেন্ট, ফ্রি ফর্ম অ্যাডস। ওইটা টেস্ট করতে পারেন, ওটা ভালো কাজ করে। আদারওয়াইজ স্পেসিফিক কোন জিনিস কাজ করে কোন জিনিস কাজ করে না, এটা বলা অনেক টাফ। আর রেডিটে আমার আরেকটা জিনিস খুব ভালো কাজ করেছিল, সেটা অনেকদিন আগে ছিল। সেটা হচ্ছে যে একটা গ্রুপে আমি পোস্ট দিয়েছিলাম একটা কমিউনিটিতে, সেটা এরকম যে তখন হচ্ছে আমি স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করতাম, এসইও তখনও সরাসরি আমি প্রমোট করি না। ওখানে আমার যে চ্যালেঞ্জটা ছিল, একটা চ্যালেঞ্জ দিয়ে যে আমি যদি একদিনের মধ্যে বা 48 ঘন্টার মধ্যে আমি যদি একটা ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন এত সেকেন্ড আন্ডারে না নিয়ে আসতে পারি, আমি হচ্ছে কোনো চার্জ করবো না। যতটাই নিয়ে আসতে পারি এটা আপনার, আমি কোনো চার্জ করবো না। ওখান থেকে আমার একটা রেফারেল জেনারেট হয়, মানে একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজারের সাথে, ওখান থেকে আমি হচ্ছে এসইও এবং ওয়েব ডেভেলপমেন্ট কাজটা পাই। সো অনেক আগের। রেডিট হচ্ছে একটা টেস্টের জায়গা ভাই, এটা আসলে স্পেসিফিক কিছু বলার নাই। জাস্ট আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে যে আমি কিভাবে অন্যদের থেকে বেটার আমি কোনো একটা ভ্যালু ক্রিয়েট করতে পারি, জাস্ট এটা মাথায় রাখতে হবে। থ্যাঙ্কস ভাই। ওয়েলকাম ভাই। আর কারো কোনো কোশ্চেন? তো আমাদের সাথে জয়দীপ আছে, জয়দীপকেও অনেক কোনো কোশ্চেন করা যায়, ও তো লিগ্যাল মার্কেটিং এ ভালোই পপুলার। ভাই শরম ভাই, এগুলো নাই, আপনার থেকে কম ভাই। কি করেন ভাই? ঠিক আছে, আপনি কমপ্লিট করি, আপনি আপনার স্টাডি গুলো বলে দেন সবাইকে। বলতে গেলে অনেক টাইম নিয়ে, ইনশাআল্লাহ নেক্সট বার আপনি বলতে থাকেন। আর রেডিটে আপনার সাথে আমার একটা ফ্যামিলিয়ার হয়ে গেল, সেম গ্রুপে আমিও ব্যান ভাই। তাই? সেম রিজন তার আমার এক মার্কেটার হিসেবে দেখছে, ব্যান দিয়ে দিছে। এন্ড এত টক্সিক একটা প্লেস রেডিট, টু মাচ টক্সিসিটি এখানে। রেডিট টক্সিক, এবং আমার ওখানে ইউজার নেম হচ্ছে SM_ফাহিম। আমার নাম দিয়ে, আমার ছবি দিয়ে আমি হচ্ছে ওখানে ইয়া করি, শেয়ার করি। কারণ সবাই আসলে অনেক তো অ্যানোনিমাস থাকে, তো যার কারণে ওরা টক্সিক হইতে পারে। কিন্তু যখনই আমরা নিজেদের নাম ছবি ইউজ করি বা আমাদের প্রোফাইলে আমাদের লিঙ্ক সবকিছু অ্যাড করে দিই, তখন হচ্ছে তারা টক্সিক হইতে একটু ভয় পায়, মানে একটু আর কি বল, ভয় তো না, মানে একটু রেসপেক্ট করে ওই জায়গাটায়। বাট মার্কেটিং নিয়ে কিছু লিখলে ওখানে একদম তো নাই। দ্যাটস ট্রু। এবং আমি আপনার ফার্স্ট স্টেপে যে কাজটা করছিলাম, মেবি 100 থেকে 120 জনকে ব্লক করে রাখছিলাম। এরপর থেকে আমার রেডিটে একটু বেটার ফিল হয় আর কি। সব গ্রুপে যাই আগে আমি টক্সিক পিপল খুঁজে খুঁজে ব্লক করি, তারপরে দেখা যায় যে ভালো কাজ করে। ভাই এটা খুবই ভালো কাজ করছে আমার জন্য সোফার আর কি। আচ্ছা ভাই, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। এবং হ্যাঁ। জয়দীপের সাথে একটা আসলে ওয়েবিনার দরকার আমাদের সবার। হ্যাঁ আমরা ভাই প্ল্যানিং এ আছি,
তো ইনশাল্লাহ আস্তে আস্তে সবাইকে অ্যারেঞ্জ নিয়ে করেন আসবো। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন, না হলে হচ্ছে আমরা আমাদের সেশন আজকে এখানে শেষ করবো। আমার একটা কোয়েশ্চেন আছে। আহ, আমি করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর শিওর। আচ্ছা, ঠিক আছে। আমি এখন একজন ওয়েবসাইট ডেভেলপার হিসেবে কাজ করতেছি, এটা রিমোট জব। তো আমি হচ্ছে রিসেন্টলি একটা কোম্পানি স্টার্ট করার প্ল্যান করতেছি, এজেন্সি টাইপের। সেখানে ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর হচ্ছে কিছু টুকটাক মার্কেটিং সার্ভিস, বাট আমার কোর থাকবে হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট রিলেটেড সার্ভিস। অ্যান্ড প্ল্যান করতেছিলাম হচ্ছে ইউএস মার্কেটটাকে। এখন আমি মার্কেটিং নিয়ে একটুখানি কনফিউজড আছি যে কিভাবে আসলে শুরু করব। লাইক লিড জেনারেশন থেকে মাল্টিপল চ্যানেল, ধরুন ইমেল মার্কেটিং কিংবা কোল্ড কলিং। সো সবগুলা নিয়ে আসলে কিভাবে শুরু করব? আমার কি ইনিশিয়ালি একটা এলএলসি দরকার, নাকি আমি এলএলসি টা পরে করবো, আগে হচ্ছে ক্লায়েন্ট কয়েকটা জেনারেট করার পরে? অ্যান্ড আমার বাজেটের কথা যদি বলি, আমার বাজেট খুবই মিনিমাম বলবো। আমার বাজেট হচ্ছে আন্ডার 1500। যদি এটা থেকে আসে তাহলে আমি আরো বেশি ইনভেস্ট করবো। ওকে থ্যাঙ্কস। ওকে এখানে যে বিষয়টা, আম, আমরা যা কিছু ডিসকাস করলাম, আমাদের এখানে মেইন চ্যালেঞ্জটা ছিল, যেহেতু ট্রাস্টটা তখনই চলে আসে যখন আমাদের আম, এই যে লং টার্ম যে প্রসেসটা চলে আসে, তখনই কিন্তু ট্রাস্টের বিষয়টা চলে আসে। তো এই জন্য যখন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড অফারটা চলে আসে, তখন কিন্তু এটা একটা ফিক্সড অফার। সো ওয়েব ডেভেলপমেন্টে ফার্স্ট হচ্ছে অফার নিয়ে কাজ করতে হবে, এমন অফার যেখানে কিনা আসলে তাদের ইয়াটা কমে যায়, তাদের রিস্কটা কমে যায়, যে তারা আসলে এই জিনিসটা পছন্দ করবে। এই অফারটা কি হতে পারে? আমি মনে করি যে তাদের জন্য যে হোম পেজটা অথবা কোনো একটা পেজ, সেই পেজের একটা হচ্ছে ইউএক্স ডিজাইন তাদেরকে শেয়ার করা, যে তারা যদি পছন্দ না করে তাহলে তাদের টাকাটা রিফান্ড করে দেওয়া হবে। এইটা যদি কোনো কিছু আনা যায়, এমন না যে তারা পছন্দ করার পরে পে করবে। সেক্ষেত্রে সমস্যা কি, পেমেন্টটা যখনই পরে চলে আসে তখন বাউন্স হওয়ার একটা চান্স থাকে। সো এটা একটা বিষয়। আর এলএলসি যে বিষয়টা, এলএলসি না করেও করা যায়, সেক্ষেত্রে হচ্ছে পিওনিয়ার ইউজ করা যেতে পারে। পিওনিয়ারের পেমেন্ট রিকোয়েস্ট, এখানে একটাই সমস্যা যে পিওনিয়ারে মনে হয় এখনো নতুন ক্লায়েন্টদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, এটা একটা ইস্যু। সো যদি ওইটা তাদের কোনো সমস্যা না থাকে তাহলে আই গেস পিওনিয়ার দিয়ে কাজ করা যাবে। আর এলএলসি স্টিল করা উচিত কিনা, একটা কোয়েশ্চেন আপনি ফেস করবেন, সেটা হচ্ছে ওয়ার আর ইউ বেসড ইন, এই কোয়েশ্চেনটা করবে। ঠিক আছে, এই কোয়েশ্চেনটায় যখন আপনার ধরেন যেটা বললাম $1000 উপরে যখন চার্জ করার চেষ্টা করবে, তখন হচ্ছে এইটার অ্যান্সার একটা ইস্যু হবে। যদি এটার মধ্যে থাকে তাহলে অ্যান্সারটা ইস্যু হবে না। সো এটা আপনার উপর ডিপেন্ড করে। এলএলসি মনে হয় $200 কি $400 মধ্যে করা যায়, ডিসাইড এরকম আসবে। আর হচ্ছে যেটা মার্কেটিং, মার্কেটিং কোয়েশ্চেনটা আরেকবার করবেন, ওটা আমি আসলে আচ্ছা, মার্কেটিং নিয়ে হচ্ছে আমি ক্লায়েন্টটা যে কিভাবে পাবো আসলে, লাইক লিড জেনারেশন থেকে শুরু করে মাল্টিপল চ্যানেল, ধরুন ইমেল মার্কেটিং, কোল্ড কলিং, অ্যান্ড একই সাথে মেটা অ্যাডস চালানোর প্ল্যান আছে, বাট সবগুলো একসাথে কিনা আই ডোন্ট নো। অথবা জাস্ট মেটা দিয়ে শুরু করতে পারি। আচ্ছা, সবগুলো একসাথে অবশ্যই করা যাবে না। কারণ হচ্ছে যে যাদের সাথে আপনি কম্পিট করবেন তাদের বাজেট আপনার চাইতে 100-200 গুণ বেশি। সো বাজেট আপনি পারবেন না, আপনাকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম চুজ করতে হবে। সেক্ষেত্রে কোল্ড কল তখনই আপনি করতে পারবেন যদি আপনার কাছে এমন কোনো মানুষ থাকে যার অ্যাকসেন্টটা খুবই ভালো, সে যেন বুঝতে না পারে আপনি সাউথ এশিয়ান অ্যাকসেন্ট। ওই যে একটা মিমস আছে না, যে একজন বলে হ্যালো আই এম ফ্রম মাইক্রোসফট আর চিল্লারে স্ক্যামার। আপনি যখন অ্যাকসেন্ট নিয়ে তাদেরকে কল করবেন, আপনার সাথে এটাই হবে। তো এটা হচ্ছে কোল্ড ইমেলের বিষয়টা। কোল্ড ইমেল ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড আসে, এটা মোটামুটি আপনি কাজ করতে পারবেন, কিন্তু এখানে আপনি ওরকম ভালো লেভেলের লিড পাবেন কিনা এটা নিয়ে আমার কনফিউশন আছে। কারণ হচ্ছে এই যে লিড জেনারেশনটা হয় কিন্তু যাদের এক্সিস্টিং ওয়েবসাইট আছে এবং তারা বিভিন্ন জায়গায় ইনফরমেশন দিয়ে রাখে। তো যাদের ওয়েবসাইট নাই তাদেরকে এখান থেকে লিড জেনারেশন করা একটু টাফ। আপনি কিভাবে পাবেন, মানে কন্ট্যাক্ট জেনারেশনটা, প্রসপেক্টিং এর। আর অ্যাডস, সোশ্যাল মিডিয়া অ্যাডস ভালো কাজ করতে পারে। $1500 একটু টাফ। $1500 জন্য আপনি রেডিটে ট্রাই করতে পারেন।
খুবই মানে কাজ করতে পারে নাও করতে পারে, কিন্তু আসলে এটাও রিস্কি হয়ে যায়। আমার মতে আপনার অর্গানিক্যালি যাওয়া উচিত, অর্গানিক্যালি, অথবা যে আমাদের আজকে যে টপিকটা ছিল এটা কিন্তু এক ধরনের লিড জেনারেশন। লিড জেনারেশন কিরকম, যে আমি আরেকজনের মাধ্যমে কাজগুলো করবো, সেক্ষেত্রে এই কানেকশন বিল্ড আপ, এটা এটা যদি আমি লিঙ্কডইনের থ্রুতে করি অথবা ফেসবুকের থ্রুতে করি, ফেসবুক একটু টাফ কিন্তু লিঙ্কডইন একটু সহজ। So, এইভাবে আগানোটা বেশি সেফ। আর অন্য যে কোনো পেইড যেখানে আপনি যে কোনো একটা চুজ করবেন, যে কোনো একটাতে যেটা আপনি কিনা অনেক কমফোর্টেবল, অনেক ভালো স্টাডি করার পরে যে কোনো একটাতে আপনি আগাবেন, এই আর কি। তবে গুগল অ্যাডস না, গুগল অ্যাডস না, গুগল অ্যাডস অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে। থ্যাংক ইউ, বুঝতে পারছি। একটা বিষয়, যদি ফেসবুক অ্যাডস টার্গেট করেন তাহলে নির্দিষ্ট একটা স্টেট অথবা মাল্টিপল সিটি উইদিন এ স্টেট টার্গেট করার চেষ্টা করবেন। অনেক বেশি অডিয়েন্স টার্গেট করবেন না, নির্দিষ্ট নিশ হলে আরো ভালো। এবং অ্যাডস গুলো অবশ্যই অন্যদের যাদের কিনা এক্সিস্টিং যারা কাজ করতেছে এই সেম ইন্ডাস্ট্রি ভালো কাজ করতেছে, ওদের অ্যাডস লাইব্রেরি থেকে আপনাকে এই জিনিসটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখতে হবে। তাছাড়া যদি সরাসরি অ্যাডস করতে যান তাহলে মানে জেনারিক যে অ্যাডস গুলো বাংলাদেশে কাজ করে ওই জিনিসটা কিন্তু ইউএসএ তে কাজ করে। সো এখানে অনেক স্টাডি করতে হবে। হুম, থ্যাঙ্কস। আর এছাড়া কি আমি লিড লাইক স্পেশালি কি আমি কোনো করতে পারবো, লাইক ধরেন B2B ডেটাবেস থেকে যদি আমি লিড কালেক্ট করি, ওখান থেকে লিঙ্কডইন থেকে রিচ আউট করি, লিঙ্কডইনে তাদের কাছে একটা কানেকশন বিল্ড করার ট্রাই করি, লাইক স্পেসিফিক নিশ ধরেন হয়তো পারে আমি ক্যারি স্টোর সার্ভিস যারা প্রোভাইড করে বিজনেস ওনার, তাদের সাথে হয়তো বা ডেন্টিস্ট লেভেলের যারা আছে ডেন্টাল, তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করার ট্রাই করতে পারি, নাকি জাস্ট একটি স্পেসিফিক রাখবো? রিলেশন বিল্ডের জন্য আসলে স্পেসিফিক দরকার নেই। আপনি হচ্ছে রিলেশন বিল্ডের জন্য সাধারণত B2B লিড থেকে তারপরে কেউ বিজনেস দেয়, লিঙ্কডইনে যায় না। এটা হচ্ছে সবাই হচ্ছে সেলস নেভিগেটর ইউজ করে প্রসপেক্টিংটা করে। তো এইভাবে আপনি দেখতে পারেন এবং এটা করতে পারেন যে যাদেরকে আপনি লিঙ্কডইনে আউটরিচ করার চেষ্টা করতেছেন এবং তারা ফর সাম রিজন কানেকশনটা অ্যাকসেপ্ট করছে না বা রেসপন্স করছে না, তাদের ইমেলটা B2B ডেটাবেস থেকে নিয়ে তারপরে আপনি তাদেরকে ইমেল করতে পারেন, এই কাজটা করতে পারেন। আর যখন হচ্ছে আপনি যে ডেটাবেস গুলো ইউজ করে কাজ করার চেষ্টা করবেন, তখন তখন হচ্ছে আপনাকে দেখতে হবে যে তাদের ওয়েবসাইট থেকে আদৌ টার্গেট করার মতো কিনা, কারণ অধিকাংশদের অলরেডি ওয়েবসাইট থাকবে। তো এই জিনিসটা তখন আপনাকে ডিসাইড করতে হবে। এক্ষেত্রে আমি যে জিনিসটা ভেবে রাখছি সেটা হচ্ছে যে এআই একটা ওয়ার্কফ্লো বানাবো যেটা কিনা আমার টার্গেট যে ডোমেন গুলো থাকবে সেই ডোমেন গুলোতে যে হোম পেজের একটা অ্যাক্সেসিবিলিটি স্ক্রিনশট নেবে, নেওয়ার পরে সেখান থেকে ওটা অ্যানালাইজ করে বোঝার চেষ্টা করবে এই ওয়েবসাইট থেকে আসলে খুব বাজে লেভেলের নাকি মোটামুটি ভালো লেভেল। যদি খুবই বাজে লেভেলের হয় তাহলে হচ্ছে আমি তাদেরকে টার্গেট করবো, কারণ এআই এখানে বোঝার একটা ওয়েটা একটু টাফ যে কোনটা আসলে খুব বাজে লেভেলের ওয়েবসাইট কোনটা একটু ভালো লেভেলের। সো এটা আমি বানাবো, আমার একটা ইচ্ছা আছে ফিউচারে। সো এরকম কিছু ভেবে দেখতে পারেন কিভাবে করা যায়। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ভাই। Any other question? তো ভাই, নিশ ভ্যালিডেশনের ক্ষেত্রে আপনি বাইরের যেই বিভিন্ন মার্কেটিং এজেন্সি গুলো আছে এদেরকে B2B সার্ভিস দেওয়ার ক্ষেত্রে আপনি আপনি কেমন মনে করেন? এরা একটু বেশি স্টিনজি হয় নাকি? লাইক এরা মার্কেটার হিসেবে বুঝতে পারতেছেন? মার্কেটিং এজেন্সিস অ্যাজ মাই আইসিপি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এইটা আসলে বাংলাদেশের বেশ অনেকগুলো এজেন্সি আছে যারা কিনা এটার উপর বেস করে বানানো। সো এটাকে আমি বাজে বলবো না। আপনার এই ক্ষেত্রে ডিলের উপর ডিপেন্ড করে। তারা সাধারণত আপনাকে হায়ার করলে আপনাকে একটা ফিক্স স্যালারিতে হায়ার করবে। স্যালারিটা হবে আপনার এক্সপেরিয়েন্স অনুযায়ী $2,000 to $5,000 পার মান্থ এরকম হবে। আর এর বেশি আপনি যদি যেতে চান যে এই কমিশন বেসডে পাওয়াটা মনে হয় একটু টাফ। তারা সাধারণত চায় যে একজন ফুলফিলমেন্ট থাকবে, ফুলফিলমেন্ট করার জন্য পুরো টিমের কস্টটা দিয়ে দিবে, আপনাকে হচ্ছে শুধুমাত্র রিজিওনাল ম্যানেজার এই টাইপের হিসেবে রাখে, এরকম সাধারণত আমার জানা। আপনি ট্রাই করতে পারেন, এটা একটা ভালো আইডিয়া, কারণ এটা অনেকদিন ধরে হয়ে আসতেছে।
স্টিল এটা হচ্ছে, সো এটা টার্গেট করতেই পারে। হোয়াইট লেভেল করার জন্য আর কি। Okay, হ্যাঁ, এটা হয়, এটা আমাদের এখানে অনেকেই করে। এছাড়া নিশের ক্ষেত্রে আমি মনে করি যে ফার্স্টে এআই তে যে এসইওর জন্য কতগুলো নিশের আইডিয়া যাবে, এআই কে জিনিসগুলো দিবে একদম বেসিক প্রম্পট, অত কোনো ইয়ে না যে আমি এসইও একটা ইন্ডাস্ট্রি টার্গেট করতে চাই, আমাকে কতগুলো কমন ভালো ভালো ইন্ডাস্ট্রি দাও। এআই যে অ্যান্সার গুলো দিবে ওগুলো একটা করে টার্গেট করবেন, ওগুলো বাদ দিয়ে তারপর হচ্ছে আরো নিচ ডাউন করার চেষ্টা করতে কিভাবে করা যায়, তাহলে হচ্ছে অনেক ইউনিক ইউনিক কিছু পেয়ে যাবেন আশা করি। Right. আমার আমার একটা ক্লায়েন্ট আছে, সে হচ্ছে গিয়ে একজন প্রাইভেট ইকুইটি তে আর কি, বেসিক্যালি সে হচ্ছে ইনভেস্টর, সে বিজনেসের কিনে তারপর সেগুলোকে স্কেল করে। তো এইটা কি অ্যাজ অ্যান আইসিপি এটা কি আসলে নেওয়া যায় নাকি? লাইক আচ্ছা, এই কাজটা করে আমার একটা ফ্রেন্ড আছে সাগর, ও এই কাজটা করে। আহ, এটা এখানেও খুব ভালো লেভেলের মানি আছে এটা করার। ওকে, একদম এক্সাক্ট সেম এই 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 কেসটাই তার। আমি জানি না সাগর এখানে আছে কিনা, সাগর মনে হয় নাই আজকে। আমার এই ক্লায়েন্টের 4টা বিজনেসের মার্কেটিং এর কাজ এ পর্যন্ত আমাকে তো করেছে, এবং স্টিল নাও 2টা বিজনেসের জন্য ইমেল মার্কেটিং করতেছি ওর জন্য আমি। সো মানে কেন টার্গেট করতে চাইতেছি, কারণ এদের একজনের কাছেই কয়েকটা বিজনেসের মানে লাইক টপ লেভেলের ডিসিশন মেকিং পাওয়ার থাকে, এই কারণে জিনিসটা খুব সুন্দর। এই ক্ষেত্রে ভাই একটা বিষয় কি, যে আপনার একটা ক্লায়েন্ট আপনার সাফিসিয়েন্ট হইতে পারে। সো আপনার যেহেতু একটা আছে, তারা যদি আপনাকে যথাযথ পে না করে, এরকম আপনি আর একজন খুঁজে পাওয়ার চেষ্টা করেন। তার সাথে অফারটা ডিলটা এমন হওয়া উচিত যেন আপনার আলটিমেটলি একটা ভালো অ্যামাউন্ট এখান থেকে আপনি জেনারেট করতে পারেন। সেটা এমন হতে পারে যে পার্সেন্টেজ হিসাবে তাকে আপনি ওই যে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ থাকবে রেফারেল ফি হিসেবে, বাকিটা আপনার, এরকম একটা আপনি কাজ করতে পারেন। রাইট রাইট, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর কিছু কি শেয়ার করার মতো মাথায় আসতেছে না এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি হঠাৎ করে ফেসবুক থেকে চলে এসেছি এখানে, যদিও আমি জানি না এই কমিউনিটি বিষয়ে। তো যাই হোক, একটা প্রশ্ন ছিল স্পেসিফিক, যে ধরেন চ্যাট জিপিটি বা এই ধরনের এআই কে যদি প্রশ্ন করা হয় যে কোন ধরনের মানে কোন দেশে ক্লায়েন্ট টার্গেট করা হয়, সেক্ষেত্রে ধরেন স্পেসিফিক কিছু কান্ট্রির কথা বলে, লাইক আমেরিকা, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর। তারপরে ধরেন যে আমি নর্মালি হচ্ছে ডেটা অটোমেশন, ডেটা স্ক্র্যাপিং, বা যদিও আমি এসইও ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আর কি, বাট এখন প্রোগ্রামিং নিয়ে কাজবাজ বেশি করা হয়। তো এই ধরনের সার্ভিসের জন্য নর্মালি সাজেস্ট করে যে যারা সেলস এর হেড বা এই ধরনের ইয়াকে টার্গেট করতে। তো বিশেষ করে এই দুইটা বিষয়ে আপনার সাজেশন কি, মানে কান্ট্রি সিলেকশন প্লাস মানে আমি যে সার্ভিস টার্গেট করতে বলতেছে সেলস টিমের হেড এরকম? জি 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 জি। আচ্ছা, প্রথমত টার্গেটের যে বিষয়টা, এটা আসলে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন স্ক্রেপিং, এটা আসলে কার জন্য প্রয়োজন এটা দেখতে হবে। এটা আমি আসলে এটা মানে মেইনলি হচ্ছে ধরেন ডেটার জন্য আর কি, ডেটা বিভিন্ন ধরনের ডেটা দরকার হতে পারে, সেটা স্পেসিফিক কিছু না। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে ওই লিড টিমটাকে হতে দেখতে পারে হবে। বা ধরেন এনিথিং। আচ্ছা, এটা হচ্ছে তাহলে আপনাকে ওই টাইপের কোম্পানি গুলো লিস্ট করতে হবে। লিস্ট করার পরে এরপরে ট্রাই করেন মিনিমাম 2টা লেভেলকে টার্গেট করা। শুধুমাত্র এমন না যে সেলস হেডকে, কারণ সেলস হেড সে আসলে সেলস রিলেটেড নলেজ না থাকারই কথা, মানে ডেটা স্ক্রেপিং রিলেটেড নলেজ না থাকারই কথা, কারণ সে হচ্ছে তার কোম্পানিটাকে গ্রো করার চেষ্টা করবে। মেইনলি হচ্ছে বলছে হচ্ছে যে তাকে লিড দেব এই ধরনের ওয়েতে প্রসপেক্টিং করতে আর কি, বা ধরেন লিড দরকার হতে পারে বা ডেটা দরকার হতে পারে স্পেসিফিক। লিড যদি হয় তাহলে ঠিক আছে, আপনি ওটা ওটা করতে পারেন। এইটা আসলে আমি স্পেসিফিক অ্যান্সার দিতে পারছি না, তো এটা আমি না বলি। সেকেন্ড, যে ফার্স্ট যেটা বললেন সেটা হচ্ছে যে কোন কান্ট্রি টার্গেট করা হচ্ছে। কান্ট্রির বিষয়টা হচ্ছে, ফার্স্ট কথা, আপনি যদি ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে সেই কান্ট্রি গুলো টার্গেট করা আপনার জন্য খুবই বেটার, খুবই ভালো হবে। এখানে বলে রাখি হচ্ছে কি, যে আমার বর্তমানে ধরেন
ফ্রান্সে একটা ক্লায়েন্ট আছে, সে ধরেন তার কিছু পার্সোনাল কাস্টমার দেয়, প্লাস হচ্ছে সেও কিছু মানে ক্লায়েন্ট রেফার করে, বা মানে সে কিছু কাজ নাই, এর ভিতরে এসিওর কিছু কাজ থাকে মাঝে মাঝে। আচ্ছা। আর হচ্ছে ধরেন আমেরিকা একজন আছে, ও যদি বাংলাদেশি, বাট 15-20 বছর ধরে ওখানে আছে, ওখানে সিটিজেন। সো ও পার্টনারশিপে কিছু কাজ বাজ করার বিষয়ে ইন্টারেস্টেড। তো এদেরকে কিভাবে ইউটিলাইজ করা যায়? লাস্ট কথা বুঝিনি, লাস্ট একদম। আচ্ছা, লাস্টের ব্যাপার হচ্ছে যে আমেরিকাতে একজন আছে, তিনি হচ্ছে বাংলাদেশি যদিও, বাট মানে আমেরিকার সিটিজেন বর্তমানে। তো ও ওখানে 10-15 বছর ধরে আছে, গভর্নমেন্ট সার্ভিসে জব টব করতো। আবার মেইনলি হচ্ছে তার সাথে পরিচয় ছিল, সে হচ্ছে সফটওয়্যার টেস্টিং হিসেবে কাজ করতো, বাট ম্যানুয়ালি। তো মেইনলি এই ট্রাম্পের আসার পরে তার জবটা চলে যায়। তো পরবর্তীতেও আমার কাছে প্রোগ্রামিং ঠিক শিখে, প্লাস হচ্ছে অটোমেশন ওয়েতে কিভাবে সফটওয়্যার টেস্ট করা যায়, এবং সে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করে। তো ও মেইনলি হচ্ছে আবার জব পাইছে ইনশাল্লাহ, আমি এই বিষয়গুলো শেখার পরে। তো ও আমার সাথে কাজ করতে ইন্টারেস্টেড, বাট প্রবলেম হচ্ছে কি যে ও দেখাচ্ছে যে এসিও সম্পর্কেও জানে না, বা ধরেন বা ডেটার ইন্ডাস্ট্রি কিভাবে কি কাজে হয় এগুলো ওইভাবে এইটা আসলে কিভাবে ইউটিলাইজ করা যায়? But এটা কাজটা interesting। এটা ভাই, ওনার যেহেতু লোকেশন অ্যাক্সেস আছে, ওনাকে টোটালি আপনি সেলস এর জন্য ইউজ করেন। হুম। আপনার হচ্ছে আপনি যদি লিডটাকে এনে দেন, সে যেন লিডের সাথে কমিউনিকেট করে সেলস এ আনতে পারে, এই কাজটা যদি সে করতে পারে। এবং ইউএস তে যেহেতু আপনি আছে, আরেকটা বিষয় বলতেছিলেন যে হোয়াইট, আচ্ছা যদিও বিষয়টা আসলে বাস্তব। সো হিজ লুক লাইক নেটিভ আমেরিকান, যদিও আচ্ছা সে বাংলাদেশি আর কি। আচ্ছা, তাহলে আরো ভালো। তার লোকেশন অ্যাক্সেস রয়েছে। আমাদের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের লোকেশন। আমাদের লিঙ্কডইনে যখন লেখা থাকে না যে বাংলাদেশ, ওই জিনিসটা দেখেই অনেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন। সো জি। আপনি যদি তাকে দিয়ে মার্কেটিংটা করেন, আপনার এই ইস্যুটা চলে যাবে। আপনি হচ্ছে ফিজিক্যালি দেখা করার জন্য অনেক সেই কাজটা করতে পারবে। আমার একটা খুব প্রবলেম ভালো হলো কি যে client, ধরেন ও হচ্ছে আমার ইন্ডাস্ট্রিতে, বা আমি যে বিষয়ে সার্ভিস দিতে চাই ও এখানে রিলেটেড কোনো related নলেজ বললে না, নেই। আপনি তাকে হচ্ছে সেলস এর জন্য যতটুকু দরকার হয়, হুম, প্রতিটা মার্কেটিং, প্রতিটা টিমের যারা মানে বিজনেসে যারা কিনা সেলস রিলেটেড থাকে, তারা বিজনেস সম্বন্ধে খুব কমই বুঝে। এই জিনিসটা আপনি দেখবেন, যত বড় ইন্ডাস্ট্রি বা যত বড় কোম্পানি, তো তাদের মার্কেটিং টিমে বা সেলস রিলেটেড যারা থাকে, তারা হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্ট সম্বন্ধে অত বেশি জানে না। তারা জানে হচ্ছে সার্ফেস লেভেল নলেজ। যেমন আমি যেটা বললাম যে লিডার কর্পোরেশন, ওটার যারা হচ্ছে মার্কেটিং এর আছে, তারা হুম, আগে থেকে মার্কেটিং এর রিপোর্ট সবকিছু জেনারেট করে তারপর তাদের হচ্ছে হায়ার লেভেলে যে রিপোর্ট করে। কারণ জি। তারা হচ্ছে মোটামুটি ওই প্রোডাক্ট সম্বন্ধে মোটামুটি জানে, তাদের অতটুকু জানাই যথেষ্ট। ওরা পুরো টেকনিক্যাল বিষয় বুঝে না, ওরা মার্কেটিং এর পুরোপুরি বুঝে না, ওরা বুঝে হচ্ছে কিভাবে জিনিসটাকে হায়ার লেভেলে রিপ্রেজেন্ট করা, এতটুকু জাস্ট বুঝে। সো আপনি হচ্ছে আপনার ওই ফ্রেন্ডকে বলবেন যে উনি যেন পুরোপুরি মার্কেটিং জিনিসটা দেখে। কোল্ড কল, যেহেতু ওনার অ্যাকসেন্ট অবশ্যই ভালো হওয়া উচিত, কোল্ড কল যেন উনি করেন। উনি যেন ফিজিক্যালি দেখা করার চেষ্টা করেন তার নিজের এরিয়াতে। উনি যেন এই জিনিসটা মেনশন করেন যে আমি যদি টেক্সাসের হই, আমি আমি যদি কাউকে বলি যে আমি স্যান অ্যান্টনিওতে আছি, আমি যদি টেক্সাসে এই কথাটা বলি এবং তার সাথে কথা বলতে দেখা করতে চাই, তখন হচ্ছে জিনিসটা আরো বেশি ট্রাস্ট গেইন করে। সো এটা আপনার জন্য একটা বড় পজিটিভ দিক হবে। হচ্ছে ভার্জিনিয়াতে থাকে আর কি। ভার্জিনিয়া, আচ্ছা হ্যাঁ, ভার্জিনিয়াতে বাংলাদেশে অনেকেই আছেন। ভার্জিনিয়ার আপনি হচ্ছে সে যদি এই কাজটা করতে পারে, এখানে একটা বিষয় কি যে তার মোটামুটি ভালো টাইম দেওয়া লাগবে। সো এই টাইমটা সে যদি দিতে পারে, তাকে টোটালি আপনি সেলস এর জন্য কাজ করান। আর অন্যান্য দেশে যে বিষয়টা, একটা হচ্ছে যে উনি যেহেতু আসেন, ওনাকে আপনি টোটালি ইউএস এর জন্য কাজ করান, আপনার টোটাল সেলসটা ইউএসএ তেই চলে আসবে। অন্য কোনো দেশে থাকা কোনো প্রয়োজন নাই, মানে টার্গেট করার কোনো প্রয়োজন নাই। অন্য অন্যান্য যারা আছেন এখানে, তাদের যদি সেম কোশ্চেন থাকে যে আমি কোন দেশকে টার্গেট করবো, প্রথম বিষয় হচ্ছে আপনার যদি এসইওর জন্য টার্গেট করার ক্ষেত্রে ইংলিশ ছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যদি আপনি ফ্লুয়েন্ট হয়ে থাকেন, অ্যারাবিক কিংবা ইউকের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই কোনোটা যদি আপনি ফ্লুয়েন্ট হয়ে থাকেন, তাহলে সেই দেশটাকে আগে টার্গেট করার চেষ্টা করবেন। যেমন আমাদের দেশে অনেকে আছেন যারা কিনা সৌদি আরবিয়া টার্গেট করে। এই কারণ হচ্ছে
আহ, ওদের ল্যাঙ্গুয়েজটা যখন আপনি ভালোভাবে জানতে পারবেন, ফ্লুয়েন্ট হবেন, তখন আপনি খুব ইজিলি সেলস আনতে পারবেন, খুবই ইজিলি। এটা ইউএস মার্কেটের চাইতে এক্সট্রিম লেভেলের ইজি হয়। প্রাইসিংটা হবে হচ্ছে আপনার ইউএস এর চাইতে হাফ হবে, কিন্তু দেখা যাবে যে এই মার্কেট গুলোতে এসইও তে উইন করা খুব সহজ হয়ে যায়। আমাদের এখানে যারা এসইও তে আসেন না, এখানে আমি যদি আপনাদেরকে বলি যে বাংলাদেশের জন্য আপনি যদি লোকাল এসইও করতে চান, আপনাদের কতটুকু বা সময় লাগতে পারে? এক্সট্রিম লেভেলের, মানে এক্সট্রিম কম কম্পিটিশন কিন্তু এখানে। সো এটা একটা আপনারা চেষ্টা করতে পারেন। আর ল্যাঙ্গুয়েজ যদি না জানা থাকে, শুধুমাত্র যদি ইংলিশটা জানা থাকে, তাহলে ইংলিশ স্পিকিং কান্ট্রি গুলোতেই টার্গেট করা বেস্ট। ইউরোপের একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ওরা ওদের পার্সোনাল ল্যাঙ্গুয়েজে প্রচুর বায়াস, ইংলিশ ওরা স্পিকিং করতে চায় না। হ্যাঁ, তো আমার ফ্রান্সের যে ক্লায়েন্ট আছে ও আবার অনেকটা এডুকেটেড, মানে ও এসইও সম্পর্কে অনেক কিছু বোঝে টুকটাক, এবং রিসেন্টলি ওদের একটা ক্লায়েন্টও করতেছে আর কি, দিচ্ছে। তো এটা একটা ভালো বিষয়, বাট আমি বুঝতেছি না যে কিভাবে আরো বেটার ওয়েতে ইউটিলাইজ করবো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ধরেন যে সাইট গুলা দেয় ওগুলো সব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, সব থেকে দেয়। এই জন্য বললাম, এই জন্য আসলে সমস্যাটা। আর আপনার স্পেসিফিক কেসের জন্য যেহেতু স্ক্র্যাপিং রিলেটেড, সেক্ষেত্রে হচ্ছে যে দেশ টার্গেট করবেন সেই দেশে একজন মিডল ম্যান লাগবেই আপনার। এটা এটা ইস্যু, বড় ইস্যু। জি জি জি। তো ওটার জন্য আমরা আজকে যা শেয়ার করলাম, হোয়াইট ম্যান যে কনসেপ্টটা, সেম কনসেপ্ট আপনি ফ্রেঞ্চ গাই কনসেপ্টে নিয়ে যাবেন। যে ইউএস এর যে ফ্রেন্ড আছে একটা ভালো ব্যাপার হচ্ছে ও মেইনলি হচ্ছে ধরেন আপনার বিজনেস অ্যানালাইসিস, তারপরে ধরেন ও ইউএস গভর্নমেন্টের এমন একটা প্রজেক্টে কাজ করতেছে, লাইক বাংলাদেশি ফ্যামিলি কার্ড যেমন আর কি, একটু ফান করে বললাম। মানে ওখানে দরিদ্র সীমার নিচে যারা আছে তাদের জন্য একটা প্রজেক্টে সেখানে বিজনেস অ্যানালাইসিস হিসেবে কাজ করতেছে। তো একটা ভালো পয়েন্ট আর কি, বাট প্রবলেম হচ্ছে যে এসইও ইন্ডাস্ট্রিতে নলেজ নেই। তো ওটা সমস্যা নেই, ওটা সমস্যা নেই। আপনার এসি ইউনিটটা ভালো লাগবে না, আপনি জাস্ট বেসিক আইডিয়া দিতেন। আচ্ছা, আমাদের অলরেডি 11:22 হয়ে গেছে। আর কার কোনো কোয়েশ্চেন থাকলে আমরা নিয়ে নিই। কারো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, না হলে আই থিঙ্ক আমরা শেষ করতে পারি ফাহিম ভাই। আহ, আচ্ছা, মনে হচ্ছে শেষ, কারণ আর দেখছি না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফাহিম ভাই, এত অ্যামেজিং একটা হচ্ছে ওয়েবকাস্ট হচ্ছে আমাদের গিফট করছেন, অনেক ইনফরমেশন ছিল। তো আই থিঙ্ক অনেকেই হচ্ছে হেল্পফুল হবে এখানে। আর আমাদের হচ্ছে এই ফাহিম ভাইয়ের যে সেশনটা ছিল সেটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাবে, আর হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেইখানে হচ্ছে ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। আমি হচ্ছে চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আপনার মিটের হচ্ছে মেসেজ বক্সে দিয়ে দিছি, যদি কেউ জয়েন না থাকেন সেখান থেকে জয়েন হয়ে নেবেন। ইনশাল্লাহ ফাহিম ভাই, আবার কোনো এক পডকাস্টে আপনার সাথে ইনশাল্লাহ দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনার বিজি সময় ভিতরে হচ্ছে আপনি আমাদের ফ্রি হয়ে টাইম দিয়েছেন এটার জন্য। ইটস মাই প্লেজার। যদি হেল্প করতে পারি তাহলে এটাই জন্য খুশি, কারণ আমার কোনো কিছু সেলস করার নেই, জাস্ট কাউকে জাস্ট হেল্প এ ব্রাদার আউট। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ, বাই এভরিওয়ান। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।